হৃদিতা শুভ্রর কথার উত্তরে তার আসল রূপটা ভেতর থেকে বাহিরে বের করে তাচ্ছিল্যের সুরে হাসি দিয়ে বলতে শুরু করে। তুই এখনো মানেটা বুঝতে পারিসনি? ঠিক আছে, আমি তোকে সব কিছুর মানে খুলে বলছি। তোর সাথে এতদিন যা যা করেছি সব কিছুই আমার সাজানো নাটক ছিল। হৃদিতা, এসব কি বলছো তুমি? এই, ফালতু একদম তুমি তুমি করে কথা বলবি না। তোর মুখ থেকে তুমি শব্দটা আমার সাথে মানায় না। হৃদিতা, এসব কি উদ্ভট আচরণ করছো তুমি? তুমি আমাকে নিজেই তো বলেছো তুমি করে বলতে, তাহলে এখন আপত্তি দেখাচ্ছ কি কারণে? দেখ, আমার মেজাজ খারাপ করিস না। আমি তোকে বলেছিলাম তুমি করে বলতে, এখন আমি আবার অমত করছি তুমি বলে সম্বোধন করাতে। আর আমার আপত্তির কোথায় সেটাও তোকে বলে দিচ্ছি। আমার আপত্তি হচ্ছে তোর যোগ্যতা নিয়ে। তোর যোগ্যতা আমাকে তুমি ডাকার মতো নয়। তোর যোগ্যতা আমার থেকেও অনেক নিচে, তাই রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছি তোর তুমি ডাকার উপরে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। আপনাকে তুমি করে না হয় নাই বললাম, তবে সাজানো নাটক বলতে কি বুঝিয়েছেন সেটা খুলে বলুন। এইবার ঠিক আছে। আর শোন, তোর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এতদিন আমি তোর যা যা করেছি সব আমার প্ল্যান ছিল। তোর সাথে ভালো মানুষের নাটক করা, তোর সাথে ভালোভাবে চলাফেরা করা, তোর কথার গুরুত্ব দেওয়া, সব কিছুই আমার সাজানো নাটক। আমি শুরুতে তোর উপরে প্রেশার ক্রিয়েট করেছি। পরবর্তীতে তুই যেই দিন আমার মায়ের কাছে ফোন দিয়ে বিয়ে ভাঙার কথা বললি, তখন আমার মাথায় আসলো এখনও আমাদের বিয়ে হয়নি। তাই চাইলে যে কোনো সময় বিয়ে ভেঙে দিতে পারিস, কারণ তুই পাত্র হিসেবে তোর কাছেও কিছু ক্ষমতা আছে এই বিয়ে থেকে পিছিয়ে যাওয়ার। তাই আমি ঠান্ডা মাথায় প্ল্যান করি, বিয়ে পর্যন্ত তোর সাথে ভালো মানুষের নাটক করব, কারণ তুই হচ্ছিস আমার সোনার হরিণ। তোকে হাতছাড়া করলে আমার লস হয়ে যাবে। তোর জায়গায় অন্য কাউকে বিয়ে করলে আমার পরিস্থিতি অন্যরকমও হতে পারে, কিন্তু তোর সম্পর্কে স্টাডি করে জানলাম একমাত্র তোকে দিয়ে আমার স্বার্থ উদ্ধার হবে। আমার সম্পর্কে তুই ইতিমধ্যেই জানিস, আমার আজীবন সংসার করা নিয়ে কোনো পরিকল্পনা নেই। এ কারণে তোকে দিয়ে অলরেডি চুক্তিনামায় স্বাক্ষর করিয়ে রেখেছি। অবশ্য শুরুতে আমার ইচ্ছে ছিল অন্য কাউকে বিয়ে করার, তবে কোনো অপশান না পেয়ে তোকে অপশান বানিয়েছি। কিন্তু তুই যখন আমার সাথে দেমাগ দেখিয়েছিস, তখন আমার মধ্যে জেদ চেপে বসে, আর আমি সেই জেদ থেকে পাকাপোক্তভাবে ঠিক করি তোকেই মুরগি বানাবো। এছাড়া আমি যখন জানতে পারলাম তুই তোর মায়ের কথায় অনেক গুরুত্ব দিস, তখন তো সোনায় সোহাগা হয়ে গিয়েছি আমি। আমার সেই সময় আর বুঝতে বাকি ছিল না তুই ছাড়া আমার স্বার্থ উদ্ধারে আর কোনো মানুষ পারফেক্ট হতে পারে না। এই জন্যই তোকে নিয়েই সমস্ত প্ল্যান বাস্তবায়ন করতে নেমে পড়েছি আমি। বাহ, এত নিখুঁত অভিনয় আপনার! নিজের স্বার্থের জন্য এতটা নিখুঁত অভিনয় করতে পারেন আপনি, আমার কখনো কল্পনাতেও ছিল না। আর তাছাড়া আপনি আমার সাথে এত অভিনয় করলেন, অথচ আমি সেটা কিছুই বুঝতে পারলাম না। তুই হয়তো ভুলে গিয়েছিস আমি কে। আমি একজন মডেল, আর একজন মডেলের আসল কাজটাই হলো অভিনয় করা। তোর মতো সাধারণ একজন মানুষের পক্ষে আমার অভিনয় বোঝা কখনোই সম্ভব না। এ কারণেই তুই বুঝতে পারিসনি। আচ্ছা, সবকিছুই বুঝলাম, কিন্তু আমার মাথায় একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে। আপনার সবকিছুর অভিনয়, সেটা না হয় আপনার কথা দ্বারা বুঝলাম, তবে সেদিন আমাকে হোটেলে নিয়ে গিয়ে যেটা করতে চেয়েছেন সেটা কি ছিল? সেটাও আমার অভিনয়ের একটা অংশ ছিল। তোর সাথে অভিনয় করাকালীন সময়ে আমার মনে হয়েছে আমার অভিনয়টা ঠিকঠাক ভালো জমছে না। এভাবে অভিনয় করলে তুইও হয়তো কিছু বুঝে যেতে পারিস। এর মধ্যেই তোর কিছু ছবি আমার সামনে আসে। আমার কাছে তখন উপযুক্ত সময় মনে হয়েছে অভিনয়টা জমানোর। তাই সেদিন অভিনব
কায়দাটা অবলম্বন করেছিলাম, যাতে করে আমার অভিনয়টা একদম নিখুঁত হয়। এ কারণেই তোকে হোটেলে নিয়ে গিয়েছিলাম, আর আমার অভিনয়টা করতে আরও সহজ হয়েছে তোর জন্য। আমি আগ থেকেই জানতাম তুই আমার সাথে কোনো কিছু করবি না, আর আমার মধ্যেও পরিপূর্ণ কনফিডেন্স ছিল আমিও তোর সাথে কিছু করব না। তাই সেই দিন এত বড় রিস্ক নিয়ে তোর সাথে এরকম নাটক করেছি। তবে এটা একদম সত্য, শেষ সময় আমি নিজের ব্যালেন্স কিছুটা হারিয়ে ফেলেছিলাম। তাই তোকে বলেছিলাম তুই চাইলে আমার সাথে কিছু করতে পারিস, কিন্তু তুই কিছুই করিসনি। না হয়তো দুজনের মাঝে হয়তো কিছু হয়ে যেত, আর বর্তমানের পরিস্থিতিটাও হয়তো কিছুটা ভিন্ন হতো। তবে তোর কারণে আমার প্ল্যান একদম পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে। ধন্যবাদ তোকে। হৃদিতার কথাবার্তা শুনে রাগে শুভ্রর শরীর খিটমিট করছে। শুভ্র ফ্লোর থেকে খাটে উঠে গিয়ে হৃদিতাকে বিছানায় ফেলে দিয়ে তার শরীরের উপরে বসে তাকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। এক হাত দিয়েই শুভ্র হৃদিতার দু হাত চেপে ধরেছে খাটের সাথে। হৃদিতা কিছুটা নার্ভাস হয়ে যায়, তবে শুভ্র হৃদিতার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বাকি এক হাত দিয়ে হৃদিতার বুক থেকে শাড়ির আঁচল টান দিয়ে সরিয়ে ফেলে। হৃদিতার আড়ালে থাকা শরীরের অনেকটাই ধপধপে সাদা অংশ শুভ্রর সামনে এখন দৃশ্যমান। সাত পাঁচ না ভেবে শুভ্র সোজা হৃদিতার দৃশ্যমান হয়ে থাকা অঙ্গের দিকে অগ্রসর হয়। হৃদিতার কপালে ঘাম জমতে শুরু করেছে শুভ্রর আচরণে। শুভ্রর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, নিজের কাজ করায় ব্যস্ত সে। হৃদিতার পেটের একদম কাছাকাছি এগিয়ে গিয়ে ঠোঁটের জায়গায় কপাল ঠেকিয়ে বলে, শরীরটা ধবধবে সাদা, কিন্তু এই শরীরের ভেতরে যে মনটা আছে সেটা নর্দমার পানির মতন অপরিষ্কার। আরও সঠিক উপমা দিতে গেলে কয়লার চাইতেও কালো ভেতরের মনটা। এই ধবধবে সাদা শরীরের মোহে সবাই পড়বে, কিন্তু আমার কাছে মনের পরিচ্ছন্নতাও ম্যাটার করে। আজ আমাদের বাসর, আমি চাইলে সতীষ্ঠ নষ্ট করে দিয়ে নিজের চাহিদা মেটাতে পারি, কিন্তু আমরা দুজনের একজনও লজ্জায় কোনো শব্দও করতে পারবো না। কারণ মানুষ ভালো করেই জানে আজ আমাদের বাসর রাত। আমি যাই করি না কেন, আজকে আমাকে ঠেকানোর মতন ক্ষমতা হয়তো কারণ নেই, আর না কেউ এসে আমাকে আবার কাজ করতে বাধা দেবে। তবে সত্যি বলতে ধবধবে সাদা শরীর দেখেও আমার মধ্যে বিদ্যু পরিমাণ রুচি হচ্ছে না কোনো কিছু করার। আমি শুধুমাত্র দেখিয়ে দেওয়ার জন্যই এমনটা করছি। একটা মানুষের মন কতটা অপরিষ্কার আমি আগেই বলেছি। আমার জন্য মনের পরিচ্ছন্নতাও ম্যাটার করে। এত সুন্দর ধবধবে সাদা শরীর হওয়া সত্ত্বেও আমার ঘৃণা হচ্ছে শরীর স্পর্শ করতে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে তার এত কাছে যাওয়ার পরেও মানুষের ঘৃণা জন্মায়, সেটা কারোর কল্পনাতেও নেই। যাই হোক, আর বেশি কিছু বললাম না, যেটুকু বলেছি সেটাই হয়তো অনেক বেশি। আমি নীরবতায় বিশ্বাসী, কারণ নীরবতা ঠিক সময়ের মতন ভয়াবহ আকার ধারণ করে। শুভ্র হৃদিতাকে কথাগুলো বলে তার উপর থেকে সরে যায়, কিন্তু হৃদিতার মধ্যেও এবার প্রচণ্ড জেদ চেপে বসে। শুভ্র হৃদিতার শরীরের উপর থেকে সরে যাওয়ার পরক্ষণেই শুভ্র হাত ধরে বসে হৃদিতা। শুভ্র হাত ঝাড়ি দিয়ে হৃদিতার থেকে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। হৃদিতা শুভ্রর হাত শক্ত করে ধরে রেখে বলে, আমার শরীর থেকে তোর ঘৃণা হচ্ছে তাই না? আজকে আমার এই শরীরকেই তোর স্পর্শ করতে হবে। আমি জানি না আমি ঠিক করছি কি ভুল করছি, তবে তোর আজকে সব কিছুই করতে হবে আমার সাথে। মুক্তি নেই আজকে তোর। আমার শরীর নিয়ে কথা বলা দুঃসাহসের পরিণাম তোকে আজকে ভোগ করতে হবে। আমাকে কেউ জেদ দেখালে বা আমার সাথে ইগো দেখালে, অথবা আমার ইগোতে কেউ হট করলে সেটা আমি মোটেও সহ্য করব না। তুই আমার ইগোতে হট করেছিস, তোর আজকে ছাড় নেই। আমার সব কিছুই চলে আমার অ্যালগোরিদমে। দরকার হয় আজকে আমার সতীত্ব বিলীন হবে, তবে যত যাই হোক তোর আজকে আমার কাছে আসতেই হবে। আচ্ছা অরুণ। হৃদিতা শুভ্রর কথায় অসম্মতি জানায়। সেই সাথে শুভ্রকে হ্যাঁচকা টানে নিজের উপরে ফেলে দিয়ে জড়িয়ে ধরে হৃদিতা। হৃদিতার এমন আচরণে শুভ্রর চেহারা আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল বর্ণ ধারণ করে। হৃদিতার ধারণাতেও নেই সে যেটা করেছে এখন তার পরিণাম কি হবে। তবে শুভ্রর চেহারার ধরন স্পষ্ট জানান দিচ্ছে বড়সড় কোনো ঘূর্ণিঝড় কিছু সময়ের মধ্যেই উঠতে চলেছে। তবুও শুভ্র নিজেকে কন্ট্রোল করে হৃদিতাকে বলে, ছাড়ুন আমাকে, আমার কিন্তু আপনার এসব জোড়াজোড়ি একদম পছন্দ হচ্ছে না। ছাড়বো না তোকে, আজকে কোনো ছাড়াছাড়ি হবে না।
আর আমি তোকে ছাড়ার জন্য তো জড়িয়ে ধরিনি। আমার সাথে আজকে তোর ঘনিষ্ঠ হতেই হবে, এরপর তোর মুক্তি মিলবে। আমার ইগোতে আঘাত করেছিস তুই, তোর কোনোভাবেই আজকে ছাড়া নেই। সুতরাং অনৈতিক প্যাঁচা না করে আমি যা বলেছি সেটা শুরু কর। এমনিতেই শুভ্র সারা শরীরে রাগ টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এর উপরে আরও হৃদিতার কথাবার্তা শুনে শুভ্রর রাগ কন্ট্রোল হারিয়ে ধৈর্যের সীমানা অতিক্রম করে ফেলেছে। শুভ্র নিজের শক্তি খাটিয়ে হৃদিতার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হৃদিতার দুগালে কষে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। এতেই শুভ্র ক্ষান্ত হয়নি। থাপ্পড় মারার পরপর শুভ্র হৃদিতাকে আগের ন্যায় শক্ত করে বিছানার সাথে চেপে ধরে বলে, কি মনে করিস তুই নিজেকে? তোর কথা মতন সব কিছু চলবে? তুই এত সুন্দর একটা দিনে নিজের আসল রূপটা সামনে এসিস, আর তার উপরে আবার জোর খাটাচ্ছিস তোর সাথে মেলামেশা করার জন্য। কিসের এত ইগো তোর? তুই কী ভেবেছিস তোর রাগের কাছে বারবার আমি পরাজয় হব, নাকি তোর সাদা চামড়া দেখে আমার ভেতরটা গলে যাবে? শোন তাহলে বলি, তোর এই সাদা চামড়ার উপরে আমার কোনো লোভ নেই, আর না তোকে এইভাবে দেখেও আমার মধ্যে কোনো লোভ হচ্ছে। তোর শরীরের উপরে, তোর এই শরীরের চামড়াটা শুধুমাত্র একটা আস্তরণ, যেটা দেখে সবারই লালসা থাকবে, কিন্তু আমার না। ভিতরটা যে কতটা নোংরা সেটা দেখে আমার মন ভরে গেছে। কোনো প্রকার রুচি আমার মধ্যে নেই তোর সাথে কিছু করার। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমার সাথে একদম এসব নিয়ে জোর খাটানোর চেষ্টা করবি না, না হয়তো পরিবার কিন্তু আরও খারাপ হবে, বলে দিলাম। শুভ্র কথাগুলো বলে হৃদিতাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে যেতে নেবে, তখনই আবার হৃদিতা শুভ্রর হাত ধরে বলে, কাজটা কিন্তু একদম ঠিক করলি না তুই। থাপ্পড় মেরেছিস সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আমার শরীরকে থুতু মারলি কি কারণে তুই? কারণ ওই শরীরের প্রতি আমার কোনো লোভ না থাকা সত্ত্বেও আমাকে জোর করেছিস, সে কারণে। তুই কিন্তু কাজটা একদম ঠিক করলি না। এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নে। আমি তোর করা আচরণে সবটাই ভুলে যাব আমার সাথে ঘনিষ্ঠ হলে। এত কিছুর পরেও আমি তোকে একটা সুযোগ দিচ্ছি সব কিছু ঠিক করার। এই সুযোগটা লুফে নে তুই, না হয়তো এটার ফল কিন্তু অনেক কঠিনভাবে ভোগ করতে হবে তোকে। আমার ইগোতে বিন্দু পরিমাণ হট করে আজ অবধি কেউ ছাড় পায়নি, সেখানে তুই যেটা করেছিস সেটার জন্য তো তোকে আমি কখনোই ছাড়বো না। আমি আবারও বলছি, এখনো সময় আছে, সবটা শুধরে নে। হৃদিতার কথা শুনে শুভ্র আবারও ঝাড়ি দিয়ে হৃদিতার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি জীবনেও কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত তুলিনি, তুই প্রথম। যার শরীরে আমি হাত উঠিয়েছি, আমি চাইছি এটাকে একটা দুর্ঘটনা মনে করে ভুলে যেতে। অতএব তুই আমাকে আবারও বাধ্য করিস না একই কাজ দ্বিতীয়বার করতে, না হয় কিন্তু থাপ্পড় আরও কয়েকটা তোর গালে পড়বে। মনে রাখিস, এর ফল তোকে ভোগ করতেই হবে। ঠিক আছে, রাখলাম মনে। শুভ্র হৃদিতার কথার উত্তর দিয়ে চুপ করে বিছানা থেকে একটা বালিশ নিয়ে চলে যায়। হৃদিতাও আর কিছু বলে না। কিছু সময় পর শুভ্র তোষক আর একটা বেডশিট নিয়ে এসে ফ্লোরিং করে নিচে শুয়ে পড়ে। হৃদিতা চুপ করে শুয়ে আছে। রাগে ভিতরটা খলখল করছে হৃদিতার, তবে সেটা প্রকাশ করার কোনো উপায় নেই। কত মানুষ হৃদিতার জন্য পাগল। হৃদিতাকে আপন করে পেতে কম মানুষের আক্ষেপ ছিল না। অসংখ্য মানুষ হৃদিতাকে নিজের করে পেতে চেয়েছে, সেখানে হৃদিতা নিজ থেকে শুভ্রর সাথে ঘনিষ্ঠ হতে চেয়ে ব্যর্থ হয়েছে। এত সুন্দর শরীর উন্মুক্ত করে দেওয়ার পরেও শুভ্র অনীহা প্রকাশ করেছে, উল্টো আরও থুথু ছুঁড়ে মেরেছে। রাগে ভিতরটা আলুর দমের মতন ফুলে আছে হৃদিতার। এই জীবনে প্রথম হৃদিতা নিজের ইগোতে এতটা আঘাত পাওয়া সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া করতে পারছে না। বিয়ের ধকলের কারণে রাগ নিয়েই ঘুমিয়ে পড়ে হৃদিতা। রাত 2:30 বাজে। শুভ্রর ঘুম ভেঙে গিয়েছে। শুভ্র পুনরায় আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আসছে না। অনেকটা সময় চেষ্টা করার পরও ব্যর্থ হয় সে। এর মধ্যে শুভ্রর পানির পিপাসা লাগে। শুভ্র শোয়া থেকে উঠে রুমের বাহিরে চলে যায় পানি খেতে। পানি খেয়ে রুমে ফিরে এসে বিছানায় শুতে যাবে, এমন সময় হৃদিতার দিকে নজর পড়ে তার। হৃদিতা বাচ্চাদের মতন ঘুমিয়ে আছে। আসলে এই কথাটা সত্যি যে মানুষ ঘুমালে নাকি তাদের চেহারা মায়াবী লাগে। শুভ্র মনে মনে ভাবছে কতটা মায়াবী লাগছে হৃদিতার ঘুমন্ত চেহারাটা, অথচ সে সচেতন থাকা অবস্থায় কত ভয়ানক সেটা চক্ষুষ প্রমাণ শুভ্র নিজেই। শুভ্র চুপ করে তাকিয়ে আছে হৃদিতার ঘুমন্ত চেহারাটার দিকে। ইতিমধ্যেই হৃদিতার দুগালে সিলের মতন বসে আছে হাতের আঙুলের ছাপ চোখে পড়ে শুভ্রর।
শুভ্রর বসতে বাকি নেই হৃদিতার গালে ভেসে থাকা হাতের ছাপ বসানো কারিগর যে সে নিজেই। শুভ্রর কেন জানি খারাপ লেগে উঠে ব্যাপারটা দেখে। এক নজরে আরও কিছুটা সময় হৃদিতার দিকে তাকিয়ে থাকে শুভ্রর খারাপ লাগার মাত্রাটা যেন ক্রমাগত বেড়েই চলেছে। 7-5 না ভেবে খারাপ লাগা কমাতে নিজের অজান্তেই হুট করে হৃদিতার দুই গালে ঠোঁট দুটো ছুঁইয়ে দেয়। যেই শুভ্র ঘৃণা হচ্ছিল হৃদিতার শরীর স্পর্শ করতে, সেই শুভ্রই এখন নিজে থেকে ইচ্ছে করছে হৃদিতার গালে আরও কিছুক্ষণ ঠোঁট দিয়ে স্পর্শ করতে। শুভ্র আবারও কিছু না ভেবে নিজের মনকে সাড়া দেয়। হৃদিতার গালে ভেসে থাকা হাতের ছাপের মধ্যে আবারও ঠোঁট দ্বারা স্পর্শ করে, কিন্তু এবার শুভ্র বিপত্তিকর এক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এক গালে ঠোঁট ছুঁয়েই অন্য গালে ঠোঁট ছোঁয়ানোর সময় হৃদিতার ঘুম ভেঙে যায়। হৃদিতার চোখ পাকিয়ে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্র কঠিন এক বিপাকের মধ্যে পড়ে গেছে। কি করবে, উপস্থিত মাথায় কোনো বুদ্ধিই কাজ করছে না। তার উপরে হৃদিতার নীরব হয়ে অদ্ভুত ভঙ্গিমায় তাকিয়ে থাকা দেখে আরও সংকোচে পড়ে যায়। কোনো উপায় না পেয়ে সুরসুর করে বিছানা থেকে নেমে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে। হৃদিতা মুখে এবার বুলি ফোটে। শুভ্র নিজের জায়গায় শোয়ার পরক্ষণেই হৃদিতা বলে ওঠে, মেরে গাল লাল করে দিয়ে এতক্ষণ আদর করা হচ্ছিল আমাকে, অথচ আমি যখন কাছে টানতে চাইলাম তখন আমাকে না মেরে আমার কাছে আসলেই হতো। তাহলে এখন আর চোরের মতো এমনটা করতে হতো না। শুভ্র যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে হৃদিতার কথা শুনে। লজ্জা থেকে বাঁচতে কাঁথা মুড়ি দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে আছে শুভ্র। এজন্যই বলে কিছু করার আগে হাজারবার ভেবে নেওয়া উচিত। সবসময় নিজের মনের কথা শুনতে গেলে এমন বিপাকেও পড়তে হয়। শুভ্র এ যাত্রায় বেঁচে যাওয়ার চেষ্টা করছে। ভাগ্যক্রমে হৃদিতাও পরবর্তীতে আর কিছু বলে না। শুভ্র কাঁথা মুড়ি দিয়ে এভাবেই ঘুমিয়ে পড়ে। সকাল বাজে 10টা। শুভ্র হৃদিতা কেউ ঘুম থেকে ওঠেনি। শুভ্র ছোট বোন তিশার ডাকে শুভ্রর ঘুম ভাঙে। শুভ্র তাড়াতাড়ি করে বিছানা গোছাতে শুরু করে যাতে তিশা শুভ্রর ফ্লোরে ঘুমানোর বিষয়টা টের না পায়। শুভ্র বিছানা গুছিয়ে সেসব সরিয়ে রেখে তাড়াতাড়ি করে গিয়ে দরজা খোলে। শুভ্র দরজা খুলতেই শুভ্রর বোন তিশা বলে ওঠে, কি রে ভাইয়া, কত সময় ধরে ডাকছি তোদের দুজনকে। মাও তোদের কতবার করে ডেকে গেছে, কিন্তু তোদের কোনো সাড়া শব্দই নাই। তোরা দুইজনে কি লকডাউন লাগিয়েছিলিস না কি? যে 2-4 দিন দরজা খুলবি না? আরে তিশা, এসব কি বলছিস? তাহলে এত ডাকার পরেও তোদের সাড়া শব্দ নেই কেন? আরে ঘুমের কারণে ডাক শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভাবিকে নিয়ে আয়। অনেক মানুষজন অপেক্ষা করছে তোকে আর নতুন বউকে দেখবে বলে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি হৃদিতাকে নিয়ে আসছি। তিশা চলে যায়। শুভ্র রুমে এসে হৃদিতাকে ডাকার পরিকল্পনা করে। হৃদিতার কাছে এসে তাকে ডাকতে যাবে তখনই গতরাতের কথা মনে পড়ে। শুভ্রর মধ্যে লজ্জা এসে ভর করে। দোটানায় পড়ে যায় হৃদিতাকে ডাকবে কি ডাকবে না সেটা ভেবে। এদিকে লজ্জা কাঁদছে, অপরদিকে না ডাকলেও হবে না। বাধ্য হয়ে লজ্জাকে বিসর্জন দিয়ে হৃদিতাকে ডেকে দেয়। হৃদিতা শুভ্রর ডাকে ঘুম থেকে উঠে যায় আর শুভ্র চলে যায় ফ্রেশ হতে। কিছু সময় পর দুজনেই ফ্রেশ হয়ে মানুষজনের সাথে দেখা করতে রুম থেকে বেরিয়ে আসে। তবে তারা কাউকেই বুঝতে দেয় না তাদের মধ্যে যে গতরাতে কিছুই স্বাভাবিক ঘটেনি। বিশেষ করে শুভ্র একদম স্বাভাবিক থাকার চেষ্টা করছে। অবশ্য শুভ্রর সাথে সাথে হৃদিতাও একই রকম আচরণ করছে, কারণ সে চায় না তার সত্যিটা বা তার আসল রূপটা সকলের সামনে চলে আসুক। দুজনেই একসঙ্গে সবকিছু নর্মাল হওয়ার অভিনয় চালাচ্ছে। নতুন বউকে দেখতে আসা লোকজন হৃদিতার সাথে পরিচয় হচ্ছে। হৃদিতাও নর্মালি তাদের সাথে কথাবার্তা বলছে। এমন সময় হুট করেই হৃদিতা দেখে দুজন লোক ফুলের তোড়া হাতে বাসার ভিতরে প্রবেশ করছে। লোক দুটোকে দেখা মাত্র হৃদিতার ভেতরটা আটকে ওঠে। সেই সাথে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে লোক দুটোকে দেখা মাত্রই হৃদিতার। হৃদিতা বুঝে উঠতে পারছে না এই দুজন এখানে কি করছে। লোক দুটো বাসার ভিতরে প্রবেশ করার পর তাদের দিকেই এগিয়ে আসে। লোক দুটো যত হৃদিতার দিকে অগ্রসর হচ্ছে, হৃদিতার ভেতরটা তত আরও বেশি খসমস করতে শুরু করে। এক পর্যায়ে লোক দুটো হৃদিতা আর শুভ্রর একদম কাছে চলে আসে। হৃদিতা কোনো মতেই বুঝে উঠতে পারছে না এরা এখানে কি করছে। তাদের তো কোনোভাবেই এখানে থাকার কথা না। হৃদিতা পুরোপুরি নার্ভাস হয়ে পড়ে। অস্থিরতার প্রবল খপ্পরে পড়ে যায় হৃদিতা। কেমন অসহ্য রকমের অস্থিরতা কাজ করছে হৃদিতার ভেতরে,
সেটা যেন সে কাউকে বলে বোঝানোর ভাষা রাখে না। হৃদিতা থ মেরে দাঁড়িয়ে আছে। অপরদিকে লোক দুজন হৃদিতার সামনে হাজির হয়ে তাদের মধ্যে থেকে একজন ফুলের তোড়া দুটো হৃদিতা আর শুভ্রর হাতে দিয়ে বলে, শুনলাম তোমার নাকি বিয়ে, হয়তো কোনো কারণবশত আমি জানতে পারিনি, তাই জানার পরেই আমার বিয়েকে সঙ্গে নিয়ে চলে এলাম তোমাদের শুভেচ্ছা জানাতে। হৃদিতা খুশি হওয়ার বদলে নিজের সম্মানের কথা ভেবে আরও অস্থির হয়ে উঠেছে। কারণ যেই দুজন লোক এসেছে তাদের মধ্যে থেকে একজন হলো তার কোম্পানির একজন শেয়ার পার্টনার, অর্থাৎ তিনিও একজন মালিক, যার নাম জলিল চৌধুরী। হৃদিতার কোম্পানিটা কয়েকজন দ্বারা পরিচালিত, 2-3 জন পার্টনার শেয়ার দিয়ে কোম্পানিটা গঠন করেছে। তবে হৃদিতার প্রশ্ন হচ্ছে, এই জলিল চৌধুরী তার শ্বশুরবাড়িতে কি করছে, আর কিভাবেই বা তার বিয়ের কথা জানলো? সম্মান হারানোর ভয়ে অফিসের কাউকেই তো সে বিয়ের বিষয়ে বলেনি। সেখানে কোম্পানির বসদের বলা তো বহু পরের কথা। তাহলে জলিল চৌধুরী তার বিয়ের খবর পেলটা কোথায়, আর তার শ্বশুরবাড়ির অ্যাড্রেসই বা জানলো কি করে? তাই সে জলিল চৌধুরীর কাছে প্রশ্ন করে, স্যার, কিছু মনে না করলে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই, হৃদিতা বলো, কি প্রশ্ন আছে তোমার? স্যার, আমি কিছু কারণে বিয়ের বিষয়টা অফিসের লোকজন থেকে আড়াল করেছি, একদম কাউকেই জানাইনি, কিন্তু আপনি জানলেন কি করে? হৃদিতা, তোমার অফিসে হয়তো আমার সেভাবে যাওয়া পড়ে না, কারণ তোমার অফিসে একজন বস হিসেবে অলরেডি দায়িত্বরত আছে। এছাড়া তুমি জানোই আমার বেশ কয়েকটা অফিস আদালত আছে, সেসব আমার সামলাতে হয়, তাই আরো যাওয়া হয় না। তবে একটা জিনিস কি জানো, বিদ্যুতের গতিতে আমাদের কাছে সবকিছুর খবর চলে আসে, আর তোমার ভাবনা চিন্তা যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকেই আমাদের ভাবনা চিন্তা শুরু হয়। তুমি হয়তো ভালো কোনো কিছু চিন্তা করে আমাদের জানাওনি, কিন্তু এটুকু বলে রাখি, তুমি যেসব চোখে দেখে সিদ্ধান্ত নিচ্ছ, বাস্তব কিন্তু তার থেকেও 1000 গুণ ভিন্ন। তোমার ধারণাতেও নেই তোমার বিয়ের খবর আমাকে কে দিয়েছে বা আমার কাছে কিভাবে এসেছে। যাই হোক, বেশি কিছু না বলি, শুভকামনা তোমার দাম্পত্য জীবনের জন্য। এখন চললাম আমি, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। জলিল চৌধুরী হৃদিতাকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু হৃদিতার কোনো মতেই মাথায় ঢুকছে না জলিল চৌধুরী এত সময় কি বলে গেল তাকে। আজ হৃদিতা জলিল চৌধুরীর কোম্পানিতে কাজ করে 3 বছরের বেশি হয়েছে। হৃদিতার গত 3 বছরে কখনো জলিল চৌধুরীর কাছ থেকে এমন ঘোলাটে কথা শোনেনি। আজকের কথা বলার টিউনটাই একদম অন্যরকম ছিল জলিল চৌধুরীর। হৃদিতা আবারও ভাবনায় পড়ে যায়, জলিল চৌধুরীর এমন ভঙ্গিমায় কেন কথা বলল, আর কেনই বা বলল? সে চোখে দেখে যা সিদ্ধান্ত নিচ্ছে বাস্তবতা তার থেকেও 1000 গুণ ভিন্ন। হৃদিতা অনেকটা সময় ভেবেও কোনো সুরাহা খুঁজে বের করতে পারল না। জলিল চৌধুরীর কথাগুলো তার কাছে ঘোলাটেই থেকে যায়। সারাদিন কেটে যায়। রাতের বেলায় শুভ্র আর হৃদিতা ঘুমানোর খাতিরে রুমে একসঙ্গে হয়। তখনই হৃদিতা শুভ্রকে বলে ওঠে, তোকে বিয়ে করে আমি যেন নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি, সম্মান যেন ধুলোয় মিশে যাচ্ছে আমার। তোর মতো একটা লো ক্লাস ছেলেকে বিয়ে করেছি, এই খবর জলিল চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছে। দেখা যাবে ধীরে ধীরে অফিসের সবাইও জেনে যাবে। আমার মান সম্মানে আমি নিজেই আঘাত এনেছি তোকে বিয়ে করে। ভেবেছিলাম তোকে মুক্তির পথ হিসেবে ব্যবহার করব বাঁচার জন্য, কিন্তু এখন দেখছি উল্টা ফাঁস লেগে গেছে আমার গলায়। শোনেন, আপনার মতো মানুষের সাথে আরো জঘন্য কিছু হওয়া উচিত। আর আমি তো আগেই না করছি বিয়ের জন্য, লাফালাফি তো আপনিই করছিলেন। আমার কিছু না থাকলেও এতটা লোভ অন্তত আমার ছিল না যে টাকা পয়সা দেখেই কারোর গলায় ঝুলে পড়বো। আমি অনেকবার অমত করছি, কিন্তু আপনার জেদ আর আমার মায়ের কারণে আমি আপনাকে বিয়ে করছি। না হলে হয়তো আপনার মতন মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। আর একটা কি যেন বললেন, ও জলিল চৌধুরীর কথা। আপনার চিন্তা ভাবনায় সমস্যা আছে। ওই ভদ্রলোকের যদি আমাকে নিয়ে একান্তই কোনো সমস্যা থাকতো, তাহলে তিনি কখনোই আমার বাড়িতে এসে আপনাকে আর আমাকে শুভেচ্ছা জানাতো না। তেনার মধ্যে কোনো রকম আজে বাজে চিন্তা নেই, দেখেই তিনি এসেছে। অতএব নিজের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটান। আয় ছোট লোক, একদম জ্ঞান দিতে আসবি না আমাকে। তোর জ্ঞান তোর কাছেই রাখ, আমার দরকার নেই সেসবের। এমনিতেই মেজাজ গরম, তার উপরে তোর পক পক শুনতে ভালো লাগছে না। ছোট লোক আমি নই, ছোট লোক তো আপনি।
যে নিজের বিয়ে করার স্বামীকে সম্মান প্রদর্শন করতে পারে না, তার থেকে ছোট লোক আর আছে নাকি পৃথিবীতে? মানুষের এখানে টাকা পয়সা থাকলেই সে এলিট ক্লাস হয়ে যায় না, মনের ভিতরে সচ্ছলতা থাকতে হয়। আর আপনার সাথে পক পক করার মতন কোনো ইচ্ছেই আমার নেই, শুরুটা আপনিই করছেন, অতএব মুখের লাগামটা আপনিই আগে টানুন। তোকে আমি কি যে করব নিজেও জানি না, তবে এটুকু জেনে রাখ, তোর 12টা আমি বাজাবো। শুভ্র পাল্টা আর কিছু বলে না, নিজের মতন বিছানা করে ফ্লোরে শুয়ে পড়ে। রিদিতাও রাগে খিটমিট করতে করতে বিছানায় উঠে পড়ে ঘুমানোর জন্য। পরদিন সকালে রিদিতা শুভ্রর আগে ঘুম থেকে উঠে পড়ে। এরপর নিজের মতন রেডি হয়ে রাবেয়া খাতুনের কাছে চলে যায়। রাবেয়া খাতুন রিদিতাকে রেডি হওয়া অবস্থায় দেখে জিজ্ঞাসা করে, রিদিতা, কোথায় যাচ্ছ তুমি রেডি হয়ে? আন্টি, আমি অফিসে যাব। অফিস যাবে মানে? আর আমি তোমার আন্টি লাগি কোন কালে? এখনো কি তোমার আর আমার আন্টি সম্পর্ক আছে নাকি? না মানে আম্মু, আসলে অফিসে একটু কাজ আছে, তাই অফিসে যাচ্ছি। রিদিতা, আজকে অফিস যেতে হবে না। অফিসের কাজকর্ম তুমি সারা জীবন করতে পারবে, কিন্তু সারা জীবন এই বিয়ের আমেজটা থাকবে না। আরও 1-2 দিন পরে যেও অফিসে। আপাতত 1-2 দিন বিয়ের আমেজটা উপভোগ করো। আর আগামীকাল তো তোমাকে তোমার বাড়ির মানুষ নিতে আসবে। এর 1-2 দিন পর আবার শুভ্র যাবে তোমাকে আনতে। আমার মতে একেবারে বিয়ের রীতিনীতি সব কিছু পালন করা শেষ হলে অফিসে যেও, সেটাই ভালো হবে। রিদিতা তাহেরা বেগমের কথায় অমত করার অবকাশ পায় না, নিজের রুমে চলে যায় সে। শুভ্র এখনো ঘুমোচ্ছে। রিদিতা রুমে ঢুকে দরজা আটকে দিয়ে খাটে বসে বসে ফোন টিপছে। কিছুক্ষণ পর শুভ্র সজাগ হয়। রিদিতা নিজের মতন ফোন চালানো নিয়ে ব্যস্ত। শুভ্র ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এরই মধ্যেই নাস্তার জন্য ডাক পড়ে দুজনের। তিশা এসেছে দুজনকে ডাকতে। রিদিতা তিশাকে বলে শুভ্র ওয়াশরুমে। সে বের হলে একসাথে আসছে তারা। কিছুক্ষণ পর শুভ্র ওয়াশরুম থেকে বের হয়। রিদিতা শুভ্রকে বলে, নাস্তা করতে ডেকে গেছে তিশা। ঠিক আছে, চলেন। দুজন একসাথে নাস্তা করতে চলে যায়। বিকেলবেলায় রাবেয়া খাতুন শুভ্র আর রিদিতাকে বাহিরে কোথাও থেকে ঘুরে আসতে। রিদিতা এক বিন্দু পরিমাণ ইচ্ছে নেই শুভ্রর মতন ছেলের সাথে বাহিরে কোথাও ঘুরতে যাওয়ার। এমনিতেই সে শুভ্রর সাথে আগে বাহিরে গিয়ে ঝামেলায় পড়েছে। বর্তমানে তো তাদের বিয়ে হয়েছে, এখন ঘুরতে গেলে ঝামেলার পড়ার সম্ভাবনা আরও বেশি। কে কখন যেন জেনে যায় শুভ্রর সাথে তার বিয়ে হয়েছে, তখন মান-ইজ্জত সব একদম প্লাস্টিক হয়ে যাবে রিদিতার। কিন্তু কিছুই করার নেই, শুভ্রর মায়ের কথা মানা ছাড়া। শুভ্রর সাথে সে যত যাই করুক, বাকি সবার সাথে তার ভালো মানুষের মুখোশটা পরে থাকতেই হবে, নয়তো তার আসল রূপ সামনে চলে আসবে। বাধ্য হয়ে শুভ্রর সাথে তার ঘুরতে বের হতে হয়। অপরদিকে শুভ্র কোনো ইচ্ছে ছিল না রিদিতার সাথে কোথাও যাওয়ার, কিন্তু মায়ের কথার অমত করলে সেটা তো তার মাকে কষ্ট দেওয়া হবে। সে কারণে শুভ্র বাধ্য হয়ে রিদিতাকে সঙ্গে নিয়ে বাহিরে বের হতে হয়। দুজনেই বাইকে করে ঘুরতে বের হয়েছে। শুভ্র বাইক চালাচ্ছে আর রিদিতা বাইকের পিছনে চুপ করে এক জায়গায় ধরে বসে আছে। শুভ্রর ভয় হচ্ছে রিদিতাকে নিয়ে। সচরাচর মেয়েরা বাইকে বসলে সামনের জনকে ধরে বসতে হয়, কিন্তু রিদিতা তা না করে নিজের মতন বাইকের একটা জায়গা ধরে বসে আছে। রিদিতা শুভ্রর পেছন থেকে আঁকড়ে ধরবে এমন কোনো আক্রোশ শুভ্রর মাঝে নেই, আর সে এমন কিছু চায়ও না। আবার অন্যদিকে রিদিতা ধরে না বসার কারণে পড়ে যেতে পারে, সেটা নিয়েও ভয় হচ্ছে। সে কারণে শুভ্র বুদ্ধি করে ধীর গতিতে বাইক চালাতে শুরু করে। গন্তব্য 3 কিলোমিটার দূরে একটা পার্ক আছে, সেখানে যাবে। কিন্তু যাওয়ার পথে হুট করে কিছু বকাটে ছেলে বাইক করে পেছন থেকে রিদিতাকে উল্টোপাল্টা ইশারা করতে শুরু করে। রিদিতার প্রচণ্ড অস্বস্তিকর লাগতে শুরু করে। রিদিতা কি করবে ভেবে না পেয়ে অস্বস্তি থেকে বাঁচতে শুভ্রকে একদম শক্ত করে আঁকড়ে ধরে। শুভ্র রিদিতার আচমকা জড়িয়ে ধরায় বাইক থামিয়ে দেয়। রিদিতা একদম মুখ গুজে দিয়েছে শুভ্রর পিঠে। শুভ্র বাইক থামিয়ে দেওয়ার পর রিদিতা বলে, কি হলো, আপনি হঠাৎ এইভাবে জোরে ধরে মুখ গুজে দিলেন যে পিঠের সাথে? এত সময় তো ঠিকঠাক নিজের মতন বসেছিলেন, হুট করে কি হলো আবার আপনার? ওই যে বাইকে থাকা ছেলেগুলো আমাকে বাজে বাজে ইঙ্গিত দিচ্ছে। রিদিতা কথাগুলো বলে শেষ করতে না করতেই বকাটে ছেলেগুলো বাইক টেনে যাওয়ার সময় শুভ্রর চোখের সামনেই রিদিতাকে আবারও বাজেভাবে ইশারা করে।
শুভ্র কিছু না বলে সোজা বাইক স্টার্ট করে। এরপর বাইক টেনে ছেলেগুলোর সামনে গিয়ে রাস্তার মাঝে বাইক রেখে পথ আটকে দিয়ে বাইক থেকে নেমে বলে, রে সমস্যা কি তোদের? কোন সাহসে তোরা আমার বউকে বাজে ইশারা করছিস? শুভ্রর কথায় বকাটে ছেলেগুলোর মধ্যে থেকে রোহান নামক এক ছেলে বলে ওঠে, আমাদের ইচ্ছে হয়েছে তাই দিয়েছি, তোর কি তাতে? আমার কি মানে? তোরা আমার বউকে ইশারা করবি আবার আমাকে বলবি আমার কি পাকনা গজিয়েছে না তোদের? হ্যাঁ, আমাদের পাখনা গজিয়েছে, কি করবি তুই? দেখ, ঝামেলায় যাস না। ঝামেলায় গেলে কিন্তু বিরাট কিছু হয়ে যাবে। তাই আমি চাচ্ছি না কোনো ঝামেলায় জড়াতে। তোরা আমার বউয়ের কাছে ক্ষমা চেয়ে জলদি ঝামেলা শেষ কর। আমার সামনে তোরা আমার বউকে বাজে ইশারা করবি, সেটা কিন্তু আমি কখনোই মেনে নেব না। সুতরাং জলদি ক্ষমা চেয়ে তোরা কেটে পড় সবাই এখান থেকে। শুভ্রর কথা শুনে হৃদিতার মধ্যে অজানা এক অনুভূতি কাজ করতে শুরু করেছে। মানুষটার সাথে তার বিয়ে হলেও তাদের মধ্যকার সম্পর্ক মোটেও ঠিক নেই, অথচ তারপরেও শুভ্র তাকে নিজের বউ বলে জোর গলায় পরিচয় দিচ্ছে। শুধু তাই নয়, তাদের সাথে লড়াইও করছে। অপরদিকে রোহান নামক ছেলেটা শুভ্রর কথায় প্রতিউত্তরে শুভ্রকে বলে, তুই হয়তো পাগল হয়ে গেছিস, আমরা চাইবো তোর বউয়ের কাছে ক্ষমা? শোন, আমরা কোনো ক্ষমা টমা চাচ্ছি না, তুই যা পারিস কর। শুভ্রর যেন পায়ের রক্ত মাথায় উঠে যায়। হৃদিতার সাথে তার কোনো মনের মিলন নেই, কিন্তু তারপরেও শুভ্র কেন জানি ছেলেগুলোর আচরণে শরীরে ফোসকা পড়ছে এমন জ্বালা যন্ত্রণা করছে। মনে হচ্ছে যেন তার কলিজায় স্বয়ং কেউ আঘাত করছে। শুভ্র ছেলেগুলোকে কিছুটা সময় সেখানে দাঁড়াতে বলে কাউকে ফোন লাগায়। ছেলেগুলো গাদ্দারি করে সেখানেই দাঁড়িয়ে থাকে। শুভ্র ফোন লাগানোর কিছু সময় যেতে না যেতেই 2-3টা গাড়ি এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর গাড়ির ভেতর থেকে অস্ত্র হাতে আর্মিরা নেমে এসে শুভ্রকে বলে, স্যার, কোন ছেলেগুলো আপনার আর আপনার বউয়ের সাথে বেয়াদবি করেছে? আর্মির গাড়ি থেকে রীতিতাকে বাজে ইশারা করা ছেলেগুলো হাওয়া এমনিতেই টাইট হয়ে গিয়েছে। আর উপরে আর্মিদের মুখে শুভ্রকে স্যার ডাকতে শুনে ভয়ে ছেলেগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সেই সাথে আতঙ্কে চেহারার নকশা বদলে গিয়েছে সব কটার। ছেলেগুলোর সাথে সাথে হৃদিতাও যেন আকাশ থেকে পড়েছে। হৃদিতার বুঝে ধরছে না এই অল্প সময়ের মধ্যে শুভ্র এত বড় একটা খেলার মোড় এমন ভয়ঙ্করভাবে কি করে ঘোরালো। কে এই শুভ্র? কিন্তু হৃদিতার কোনো উত্তর মেলে না। অপরদিকে শুভ্র ছেলেগুলোর দিকে হাত দিয়ে দেখিয়ে আর্মিদেরকে বলে, ওই যে ছেলেগুলো, একে তো আমার বউ দিকে বাজে বাজে ইশারা করছে, তার উপরে আবার আমার সাথে শেয়ানামি করছে। স্যার, ওদের শিয়ানামি আমরা ছুটাচ্ছি, আমরাও দেখি একটু কত বড় শিয়ানা ওরা। আপনি খালি দাঁড়িয়ে থেকে তামসা দেখুন। শুভ্র চুপ করে দাঁড়িয়ে থাকে। আর আর্মিরা গাড়ি থেকে কয়েকটা লাঠি নিয়ে এসে ছেলেগুলোর কাছে গিয়ে কথাবার্তা ছাড়া শুরু হয়ে যায়। আর্মির হাতে মার খেয়ে ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। যত যাই হোক, ডান্ডার বাড়ি হজম করা এত সহজ নয়। ছেলেগুলো আকুতি মিনতি করতে শুরু করেছে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু আর্মির হাত থেকে ক্ষমা পাওয়া তো এত সহজ নয়। আরও কিছুক্ষণ লাঠি চার্জ করা হয় ছেলেগুলোর ওপরে। ছেলেগুলোর অবস্থা যখন করুণ হয়ে যায়, তখন আর্মিরা লাঠিচার্জ বন্ধ করে বাঘের খাবার মতন এক একজন শার্টের কলার ধরে এনে শুভ্র আর হৃদিতার সামনে ছেড়ে দিয়ে বলে ক্ষমা চাওয়ার জন্য। ছেলেগুলো তাই করতে শুরু করে, কারণ আগে জীবন, না হয়তো লাঠির বাড়ি খেয়ে কখন দুনিয়ার মায়া ত্যাগ করে কোনো ঠিক ঠিকানা নেই। সবাই ক্ষমা চাইতে শুরু করে শুভ্র আর হৃদিতার কাছে। সবার সাথে রোহান ও ক্ষমা চেয়ে বলে ওঠে, স্যার, আমাদেরকে মাফ করে দেন, আমরা জানতাম না, আমরা বেয়াদবিটা ভুল মানুষের সাথে করে ফেলেছি। যদি জানতাম তাহলে কখনোই করতাম না। স্যার, এই যাত্রায় ক্ষমা করে দেন আমাদের, ভবিষ্যতের কোনো দিন এমন ধারা কাজ আমরা করব না। এখন কেন? তোরা না অনেক বড় শিয়ানা? পিঠে আবার পাকনাও গজিয়েছে তোদের, তার উপরে আবার আমাকে বললি যা পারি করতে। তাহলে এখন কেমন ক্ষমা চাইছিস? এখন কর শিয়ানামি, দেখি এখন তোরা কত শিয়ানামি করতে পারিস আর দেখাতে পারিস। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, বিশ্বাস করেন, আর জীবনেও আমরা কারোর সাথে এমন বাজে ধরনের আচরণ করব না। আসলে আমাদের হৃদিতা ম্যাডামকে দেখে মাথায় শয়তানি চেপেছিল, কারণ ওনাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনি, তাই আসলে শয়তানি করা থেকে নিজেদেরকে আটকে রাখতে পারিনি। স্যার, এবারের মতন মাফ করে দেন আমাদেরকে, আর কখনো আমরা এমন ভুল করব না। যা মাফ করে দিলাম, তবে দেখ তোর যেই কারণেই হোক অনেক বড় একটা অন্যায় করছিস। তোদের মায়ের পেটের বোন থাকলে তোরা তাদের বিয়ে দিবি, তখন তাদের বোন আর তোদের বোনের হাজব্যান্ডরা যদি রাস্তাঘাটে এমন পরিস্থিতির শিকার হয় তখন কি করবি তোরা?
স্যার আর জীবনে আমরা এমন করব না, কথা দিলাম। ঠিক আছে, ক্ষমা করলাম, আর কখনো এসব করবি না। আচ্ছা স্যার। শুভ্র মাপ করে দেওয়ায় ছেলেগুলোকে আর্মি আর কিছুই বলে না। ছেলেগুলো মাপ চেয়ে খোঁড়াতে খোঁড়াতে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। ছেলেগুলো চলে যাওয়ার পর আর্মিরা এসে শুভ্রকে বলে, স্যার আমরা চলে গেলাম, একদম জনমকার মতো শিক্ষা পেয়েছে ছেলেগুলো। আগামীতে আর কখনোই হয়তো তারা এমনটা করবে না, আর করলেও আমরা তো আছি। শুধু তারা নয়, অন্য কোনো কেউ কিছু করলেও আমাদের 10 একবার খবর দিবেন, একদম পিটিয়ে হাড়গোড় একসাথে করে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা হলে ইনফর্ম করবো। স্যার ভালো থাকবেন। আর্মিরাও শুভ্রর থেকে বিদায় নিয়ে গাড়ি করে চলে যায়। ঘটনাস্থলে শুধু হৃদিতা আর শুভ্রই আছে। শুধু হৃদিতার মাথায় এখনো সবকিছু জ্যাম হয়ে আছে। দীর্ঘক্ষণ ধরে হৃদিতা এক আশ্চর্যের টাইম লুপে আটকে আছে। নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হৃদিতার মাথায়। এত সময় কেন কিছু জানার মতন পরিস্থিতি না থাকায় নিজের মধ্যে ভারী বোঝার মতন হয়েছিল প্রশ্নগুলো। কিন্তু এখন সুযোগ পাওয়া মাত্রই সে শুভ্রকে বলে, কে তুমি? অদ্ভুত, হুট করে তুই থেকে তুমিতে নেমে এলেন যে, আর এটা কি ধরনের প্রশ্ন? আমি কে মানে? আমি শুভ্র, আপনি কি আমায় চেনেন না নাকি? দেখো, তুমি ডাকবো না তুই, সেসব আমার উপরেই ছেড়ে দাও। আর তুমি শুভ্র সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তোমার আসল পরিচয়টা কি সেটা বলো। তোমাকে আর্মিরা স্যার কেন ডাকছিল? সেটা জেনে আপনার কি কাজ? আমার অনেক কাজ আছে, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। দেখুন, আজ এটা বক বক করার কোনো ইচ্ছেই আমার মাঝে নেই। আপনাকে নিয়ে নিজের অনিচ্ছায় ঘুরতে এসেছি, এমনিতেই বিরক্ত আমি, তার উপরে এমন ফাও আলাপ করতে আরও বিরক্ত লাগছে। প্লিজ বলো না কে তুমি, আমি তাহলে অযথা আর কোনো রকম বক বক করবো না। আজব তো, কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আমি কি সেটা জানা সত্ত্বেও এতবার আমার পরিচয় জানতে চাইছেন কেন? আরে, তোমার এমনিতে পরিচয় তো আমি জানি, কিন্তু তোমাকে সাহায্য করতে আর্মিরাই কেন আসলো? আর কেনই বা তারা তোমাকে স্যার স্যার করে ডাকলো? তুমি বাংলাদেশ ডিফেন্স আর্মির কোনো বড় অফিসার নয় তো? না, আমি অমন কেউ না। তাহলে তারা তোমাকে এত সম্মান প্রদর্শন কেন করলো? কারণ আমার এক ফ্রেন্ড আর্মির অফিসার, একটু আগে আমি ফোনটা আমার সেই ফ্রেন্ডকেই করছিলাম, তাই সে আমার সমস্যার কথা শুনে সাথে সাথে আর্মি পাঠিয়ে দিয়েছে। শুভ্রর কথা হৃদিতার কেন জানি পুরোপুরি বিশ্বাস হয় না। কারণ ফ্রেন্ডের সুবাদে একজন সাধারণ মানুষকে আর্মিরা স্যার স্যার বলে সম্মান করবে, সেটা তো হতেই পারে না। হ্যাঁ, হতে পারে শুভ্রর ফ্রেন্ড আর্মির অফিসার, আর সেই সুবাদে আর্মিরা এসেছে, সেটাও স্বাভাবিক। কিন্তু তাই বলে এমনভাবে স্যার স্যার বলে ট্রিট করার তো কোনো কথা নয়। হৃদিতা কোনো বাচ্চা নয় যে তার কোনো কিছু বিচার বিবেচনা করার ক্ষমতা নেই। হৃদিতার সন্দেহ হতে শুরু করে শুভ্রর ওপরে। হৃদিতার কেন জানি মনে হচ্ছে শুভ্র সাধারণ মানুষের রূপ ধরে থাকলেও সে সাধারণ কেউ নয়, হয়তো তার কোনো আলাদা পরিচয় আছে। তবে হৃদিতা তার সন্দেহের কোনো ছিটেফোঁটাও শুভ্রকে বুঝতে দেয় না। স্বাভাবিক আচরণ করে শুভ্রকে বলে, ও আচ্ছা, আমি আরও ভেবেছিলাম কি নাকি। বাদ দেন ওইসব কথাবার্তা, এবার বলেন কোথায় যাবেন? আপনার কি কোথাও যাওয়ার ইচ্ছে আছে? নাহলে হয়তো পার্কে যেতে চেয়েছিলাম, সেখানেই চলেন। ইচ্ছার বিরুদ্ধে ঘুরতে এসেছি, নিজের পছন্দের কোনো জায়গায় যাব এমন কোনো ইচ্ছাই ছিল না ভিতরে। তবে এখন ইচ্ছে করছে, বাণিজ্য মেলা হচ্ছে সেখানে ঘুরতে যেতে। হঠাৎ এমন ইচ্ছে জাগার কারণে? অজানায় থাক। শুভ্র আর প্রশ্ন করে না, চুপচাপ মেলার উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হয়। হৃদিতা বাইকের পিছনে বসে আছে, তবে এবার কিছুটা ব্যতিক্রমভাবে বসেছে। শুভ্রর কাতে আলতো করে হাত রেখে যোগান দিয়ে বসেছে সে। আসলে একটু আগে শুভ্র নিজের বউ বলে হৃদিতাকে যেভাবে প্রোটেক্ট করেছে, সেটার কারণে হৃদিতার মনে কিছুটা পরিবর্তন এসেছে। হয়তো সারা জীবন শুভ্রর সাথে থাকার মতন হৃদিতার মধ্যে কোনো পরিকল্পনা নেই, কিন্তু শুভ্রর আচরণে বর্তমানে তার ইচ্ছে করছে মানুষটার সাথে ঘুরে বেড়াতে। তাই সে মেলায় ঘুরতে যাওয়ার কথা বলেছে শুভ্রকে। শুভ্র হৃদিতার কথা মতন হৃদিতাকে বাণিজ্য মেলায় ঘুরতে নিয়ে যায়। মেলায় গিয়ে হৃদিতা শুভ্রর কাছে বাচ্চাদের মতন বায়না করে বলে পালকিতে চড়বে। হৃদিতার বাচ্চা মতে শুভ্র কিছুটা অবাক হয়, তবে সে নিজের গম্ভীরতাকে চেহারায় ফুটিয়ে রেখে হৃদিতা পালকিতে চড়ার জন্য একটা টিকিট কাটে। কিন্তু হৃদিতা শুভ্রকে একটা টিকিট কেটে আনতে দেখে বলে, কি হলো, একটা টিকিট কাটলে কেন?
তাহলে কয়টা কাটবো? আমি কি একা একা চড়বো নাকি? তোমার জন্য একটা কাটো, দুইজন একসাথে চড়বো। শুভ্র রিদিতার কথা মতন আরও একটি টিকিট কেটে মনে মনে ভাবতে থাকে, রিদিতা যদি বাকি 8-10টা মেয়ের নেয় দাম্পত্য জীবনটা সুন্দরভাবে নেভাতো তাহলে কতই না সুন্দর হতো সবটা। কিন্তু আফসোস, রিদিতার মধ্যে সেরকম কোনো পরিকল্পনা নেই। শুভ্র বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে পালকিতে ওঠার সময় আসে তাদের। ভাবনার অবসান ঘটিয়ে রিদিতাকে সঙ্গে নিয়ে পালকিতে চড়ার জন্য উঠে বসে। দুজনে পাশাপাশি বসেছে। পালকি দোলাতে শুরু করেছে লোকজন। পালকির গতিবেগ ধীরে ধীরে বাড়ছে। পালকিতে থাকা কিছু মানুষজন চিৎকার করতে শুরু করেছে, যেমনটা সাধারণত মানুষ পালকিতে উঠলে করে থাকে। রিদিতাও তার ব্যতিক্রম নয়। গতিবেগ পুরোপুরি বেড়ে যাওয়ার সাথে সাথে রিদিতাও ভয় চিৎকার দিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র পুরোপুরি সাইলেন্ট, তবে সাইলেন্ট থাকলেও বাচ্চাদের মতন রিদিতাকে বুকে আগলে নেয়। সময় শেষ হলে পালকি থামিয়ে দেয়। শুভ্র রিদিতাকে নিয়ে পালকি থেকে নেমে পড়ে। পালকি থেকে নামার পর রিদিতা আবারও বায়না করে ফুচকা খাবে বলে। শুভ্র রিদিতার বায়না পূরণ করতে ফুচকার দোকানে নিয়ে যায়। শুভ্রর কেন জানি রিদিতার কোনো কিছু নিয়েই অমত করতে ইচ্ছে করছে না। রিদিতা যা বলছে শুভ্র তাই করছে। উল্টো আরো ভালো লাগা কাজ করছে রিদিতার বাচ্চামোগুলো দেখতে। দুজনে ফুচকার দোকানে যাওয়ার পর ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে দেয়। শুভ্রর বেশি একটা পছন্দ নয় ফুচকা, তাই সে অর্ডার করেনি। রিদিতার জন্য অর্ডার করেছে শুধু। রিদিতা ফুচকা খাচ্ছে মনের আনন্দে। কয়েকটা ফুচকা খাওয়ার পর রিদিতার হুঁশ হয় ফুচকার মধ্যে অতিমাত্রায় ঝাল দিয়ে ফেলেছে ফুচকাওয়ালা। চেহারা লাল বর্ণ ধারণ করেছে রিদিতার। রিদিতা ফুচকার বাটি রেখে দিয়ে সঙ্গে সঙ্গে পানি খায়, কিন্তু ঝাল কমে না। অস্থির হয়ে পড়েছে রিদিতার ঝালের কারণে। শুভ্র পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিদিতার তামাশা দেখছে। রিদিতার অবস্থা দেখে শুভ্র প্রচণ্ড হাসি আসে, কিন্তু সে মুখে হাত দিয়ে নিজেকে সংযত করে ফেলে। তবে শুভ্রর হাসির বিষয়টা রিদিতার চোখ এড়ায় না। 7-5 না ভেবে এত লোকজন থাকা সত্ত্বেও শুভ্রকে একটা শিক্ষা দেওয়ার জন্য বাংলা নাটকের মতন শুভ্রর ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যায়। তবে রিদিতা নিজের পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই শুভ্র বাধা দিয়ে রিদিতাকে আটকে দেয়। রিদিতা নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে রাগে আবারও সেই ফুচকার বাটিটা হাতে নিয়ে অবশিষ্ট থাকা ফুচকাগুলো খেতে আরম্ভ করে। এমন সময় পেছন থেকে কেউ একজন শুভ্রর কোমরে পিস্তল ঠেকিয়ে ধরে। পাশ থেকে রিদিতা এই দৃশ্য দেখে অবাক হওয়ার বদলে উল্টো আরও শয়তানের মতন হাসতে আরম্ভ করে। শুভ্র রিদিতার আচরণে অবাক হয়ে যায়। এমন পরিস্থিতিতে রিদিতার মুখে হাসি। শুভ্রর ব্যাপারটা মানতে পারছে না। অসংখ্য কৌতূহল নিয়ে শুভ্র পেছনের দিকে ঘুরে তাকায়। শুভ্র রীতিমতো আগের চেয়ে আরও বেশি অবাক হয়। তবে দুশ্চিন্তার মাত্রা একদম কমে যায়, কারণ একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তার পেছনে। আর সেই বাচ্চাটাই মেলা থেকে কেনা খেলনার একটা পিস্তল মজা করে শুভ্রর কোমরে ঠেকিয়ে ধরেছে। শুভ্রর এতক্ষণ পর বুঝে আসে রিদিতা কেন দুশ্চিন্তা করার বদলে ওই রকম দাঁত কেরিয়ে হাসছে। ইতিমধ্যে বাচ্চাটা শুভ্রকে বলে, একদম গুলি করে তোমার পেট ফুটো করে দিব। এরপর তুমি কিছু খেলে সেই ফুটো দিয়ে সব খাবার বেরিয়ে যাবে। শুভ্র বাচ্চাটার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। কি দুষ্ট রে বাবা বাচ্চাটা। শুভ্র স্বাভাবিকভাবে মুখে হাসি টেনে বাচ্চা ছেলেটার কথার উত্তরে কিছু বলতে যাবে, তার আগেই রিদিতা বলে ওঠে, একদম পেট ফুটো করে দাও খচ্চর লোকটার। তোমার পিস্তলটা খেলনা না হয়ে সত্যিকারের হতো, আমি আরও খুশি হতাম। খবিশটা আমার উপরে মজা নিচ্ছিল এত সময়। ওর সাথে খারাপ কিছু হওয়া দরকার। এই পিচ্চি পেট ফুটো করে দাও ওর। অনেক খারাপ এই লোকটা। আচ্ছা দিচ্ছি, কিন্তু তুমি আবার পরে কিন্তু কান্না করো না। না না, কান্না করবো কেন? ছেলেটা রিদিতার কথায় খেলনা পিস্তলের ট্রিগার টেনে দেয় আর ঠাস করে একটা আওয়াজ হয়। শুভ্র আঘাত পাওয়ার অভিনয় করতে শুরু করে। বাচ্চাটা তা দেখে খুশিতে হাসতে শুরু করে। এমন সময় বাচ্চাটার প্যারেন্টস সেখানে আসে। বাচ্চাটাকে অনেকক্ষণ ধরে বাচ্চাটার মা বাবা খুঁজে বেড়াচ্ছিল। বাচ্চাটা খেলতে খেলতে মা বাবাকে রেখে এদিকে চলে এসেছে। বাচ্চাটাকে পেয়ে বাচ্চাটার মা বলে ওঠে, এই সিএম, তুমি এখানে কি করছো? আমি আর তোমার আব্বু তোমাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি এই দিক সেদিক করে, আর তুমি এখানে এসে দুষ্টুমি করছো। ভাইয়া আর আপুটার সাথে খেলছিলাম আম্মু। খেলছিলে ভালো কথা, কিন্তু আমরা তোমাকে না পেয়ে কত দুশ্চিন্তা করছিলাম জানো তুমি?
এইভাবে কেউ চলে আসে? পাগল ছেলে কোথাকার। আর আপু আর ভাইয়া, আমার ছেলেটা দুষ্টু বেশি। আপনাদের সাথে হয়তো ইতিমধ্যে অনেক দুষ্টুমি করে বসেছে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। সিয়ামের আম্মুর কথা শুনে রিদিতা বলে ওঠে। আপু কি আর মনে করব, বাচ্চা মানুষ একটু দুষ্টুমি করবে, সেটাই স্বাভাবিক। প্লিজ। আসলে আপু, আমাদের ছেলেটা না অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেকটা বেশি তেঁদর। তাই আসলে সবসময় টেনশন হয় কখন যে কি করে বসে। এই যে দেখেন, খেলনার পিস্তলটা কিনে দেওয়ার পর কখন সে আমাদের ছেড়ে খেলতে খেলতে এইদিকে চলে এসেছে। ভাগ্য ভালো আপনাদের কাছে এসে পড়েছে। ভুল কোনো মানুষের পাল্লায় পড়লে তো আজ কোনো খোঁজই পাওয়া যেত না। না আপু, তেমন কিছুই করেনি সিয়াম, আমাদের সাথে এসে জাস্ট পিস্তলটা নিয়েই খেলেছে। যাক, তাহলে বাঁচা গেল। আর শুক্রিয়া আপু, আপনাদের ছেলেটার এত সময় খেয়াল রাখার জন্য। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন আপু। রিদিতার থেকে বিদায় নিয়ে পিছিটাকে সঙ্গে নিয়ে তার মা বাবা চলে যায়। রিদিতা ফুসকার বাটিটা রেখে দিয়ে শুভ্রকে বলে, দেখলে আমাকে কাছে ঘেঁষতে না দিয়ে কেমন সাজাটা পেলে? মানুষের দুশ্চিন্তার সময় কেউ এভাবে মজা নেয়? আমি নেই, এমনকি আমি মানুষকে দুশ্চিন্তাও দিই, আর সেই সাথে মজাও নেই। আমার সাথে কিছু করলে আমি এমনটাই করি। আপনি আসলেই একটা মেন্টাল। এই, একদম মেন্টাল বলবে না। একটু আগে শিক্ষা পেয়ে কি মন ভরেনি, নাকি এবার আমি শিক্ষা দিব? তোর সাই, আপনার সাথে তর্ক করাই বেকার। তাহলে করছো কেন? ক্ষমা করেন আমাকে, ভুল হয়েছে আমার। ঠিক আছে, এবার আমাকে নিয়ে ওই দিকটায় চলো। শুভ্র আর কিছু না বলে রিদিতার কথা মতন তাকে নিয়ে যায়। রিদিতা সমস্ত বেলায় শুভ্রর সাথে ঘুরে বেড়ায়। বেশ আনন্দ করেছে আজকে রিদিতা। রিদিতার কাছে আজকের মুহূর্তটা একদম অন্যরকম ছিল। জীবনে অনেক ঘোরাঘুরি করেছে, তবে কখনো এমন আনন্দ পায়নি সে। আজকে দিনটা অনেক বেশি সুন্দর কেটেছে তার। যেখানে শুভ্রর সাথে তার ঘুরতে বের হওয়ারই ইচ্ছে ছিল না, সেখানে আজকের দিনটা তার জন্য কাটানো সুন্দর দিনগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। মেলায় ঘোরা শেষ করে বাড়িতে চলে আসে দুজনে। বাড়িতে আসার পর শুভ্রর মা রাবেয়া খাতুন দুজনকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে। রিদিতা মোটেও খিদে নেই, কারণ মেলায় সে টুকটাক অনেক কিছুই খেয়েছে। তবুও শাশুড়ির কথায় খেতে আসে। অল্প করে খেয়ে ঘুমাতে চলে যায়। শুভ্র যথারীতি বিছানা করে নিচে শুয়ে পড়ে। রিদিতার সাথে মেলায় হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত, তাই সে বিছানায় শোয়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে যায়। তবে রিদিতার ঘুম আসে না। মাথার মধ্যে খালি মেলায় ঘুরে বেড়ানোর কথাটাই বারবার ভাসে। সেই সাথে প্রচণ্ড অবাক লাগছে তার আজকের সমস্ত কিছু ভেবে। যেই মানুষটার জন্য মনের মধ্যে কোনো রকম ফিলিংস ছিল না, উল্টো আরও তাকে ঘিরে মন ভর্তি অনীহা, বিরক্ত, রাগ আর স্বার্থ উদ্ধারের প্রবল ইচ্ছে ছিল। সেই মানুষটার সাথে কত সুন্দর একটা সময় কাটিয়ে এসেছে সে। এছাড়াও মানুষটা তাকে কত সুন্দর করে আগলে নিল আজকে। শুধুমাত্র নামের সম্পর্ক থাকার পরেও বকাটে ছেলেদেরকে ছাড় দিল না তার বউয়ের সাথে অসভ্যতা করায়। যথাযথ শিক্ষা দিল তাদের। এরপর মেলায় গিয়ে যা যা বায়না করেছে সবটাই পূরণ করেছে শুভ্র। সব মিলিয়ে রিদিতার কেন জানি মনে হচ্ছে পারফেক্ট একটা দিন কাটিয়েছে সে। আজকের মতন এত সুন্দর দিন সে এর পূর্বে কখনোই কাটায়নি। এসব নিয়ে ভাবতে ভাবতে নিজের অজান্তেই চোখ লেগে যায় রিদিতার। পরদিন সকালে আবারও দুজনের ঘুম ভাঙে তিশার ডাকে। তিশা দুজনকে ডেকে বলে রিদিতার বাড়ি থেকে মানুষজন এসেছে ফেরানিতে নিয়ে যেতে। অনেকেই হয়তো ফেরানি শব্দটার সাথে পরিচিত নয়, না হয়তো বা জায়গা বিশেষ এক এক জায়গায় এক একটা বলা হয়, তাই বোঝার সুবিধার্থে বলছি। বিয়ের 2-2.5 দিনের মাথায় মেয়ের বাড়ির লোকজন এসে মেয়েকে নিজ বাড়ি বেড়াতে নিয়ে যায়, সেটাকেই ফেরানি বলে। তিশার কথায় দুজনেই জলদি করে উঠে পড়ে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে দুজনে বের হয়। রিদিতার মায়ের সাথে আরও কিছু আত্মীয় স্বজন এসেছে রিদিতাকে নিয়ে যেতে। রিদিতা আর শুভ্র সহ সবাই মিলে নাস্তা করতে বসেছে। নাস্তা শেষ হলে ফর্মালিটিস পূরণ করে রিদিতাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 2 দিন কেটে যায়। 3 দিনের মাথায় রাবেয়া খাতুন শুভ্রকে বলে, শুভ্র রেডি হয়ে কাপড় চোপড় ব্যাগ প্যাক করে নিয়ে বৌমার বাড়িতে যা। কেন মা? কেন মানে? বৌমাকে আনতে যাবি না? আনতে যাবো সে নয় ঠিক আছে, কিন্তু কাপড় চোপড় নিয়ে কেন যাবো? হাজব, নতুন বউকে আনতে গেলে সেখানে গিয়ে 2-1 দিন থাকতে হয়, সেটা কি তুই জানিস না নাকি?
মা থাকতে হলো আমি থাকবো না, রিদিতাকে নিয়ে চলে আসবো। দেখ, রীতি রেওয়াজ পালন করতে হয়। তুই গিয়ে 1-2 দিন না থেকে বৌমাকে নিয়ে চলে আসলে সেটা ভালো দেখাবে না, একদম অসামাজিক মনে হবে। শুভ্রর কাছে আর রাস্তা নেই। আসলে শুভ্র বরাবরের মতনই আনকমফোর্টেবল লাগে কারোর বাড়িতে গিয়ে থাকতে, তাই সে আপত্তি করেছিল। কিন্তু এখন তার কাছে আর কোনো অপশন নেই। বাধ্য হয়ে 2 দিন থাকার প্রিপারেশন নিয়ে রিদিতার বাড়িতে চলে যায়। আজ প্রথম শুভ্র রিদিতার বাড়িতে এসেছে। আগে কখনো রিদিতার বাড়িতে আসেনি সে। আসলেও সেভাবে বাড়ির ভিতরে প্রবেশ করেনি। আর তাদের বিয়েটাও হয়েছে কমিউনিটি সেন্টারে, সে কারণে রিদিতাদের বাড়িতে তার সেভাবে আসা হয়নি। যদি রিদিতার বাড়িতে বিয়ে হতো তাহলে ডেফিনেটলি শুভ্রর আগে আসা হতো। শুভ্র বাড়ির ভিতরে প্রবেশ করে দেখে মোটামুটি ভালোভাবেই পুরো বাড়ি সাজানো। মোটামুটি পছন্দ হয় বাড়ির পরিবেশ শুভ্রর। তাহেরা বেগম শুভ্রকে রিসিভ করে রিদিতার রুমে নিয়ে যায়। রিদিতা সেই সময় কোনো একটা কাজে বাহিরে গিয়েছিল। কিছু সময় পর রিদিতা বাসায় এসে দেখে শুভ্র তার খাটের উপরে চুপচাপ বসে আছে। রিদিতা শুভ্রর কাছে জিজ্ঞেস করে, কখন এসেছো? একটু আগে। ফ্রেশ হয়েছো কি? না। যাও, তোয়ালে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে এসো। শুভ্র কথাবার্তা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। কিছু সময় পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। প্রায় দুপুর হয়ে এসেছে। রিদিতার মা শুভ্র আসার উপলক্ষে খাবারের নানা রকম আয়োজন করেছে। খাবারের সময় হলে তাহেরা বেগম শুভ্রকে আর রিদিতাকে খেতে বসতে বলে। রিদিতা শুভ্রকে নিয়ে খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে রুমে চলে আসে। বিকেলবেলায় রিদিতার কিছু বান্ধবী আসে রিদিতার বাড়িতে। সবাই মিলে আড্ডা দিতে শুরু করেছে। শুভ্র নিরামিষের মতন একপাশে চুপচাপ বসে আছে। বেচারা প্রচণ্ড সংকোচ লাগছে, তাই না কথাবার্তা ছাড়া বসে আছে। রিদিতা তার বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার মাঝে একজন রিদিতার কাছে জিজ্ঞেস করে দুলাভাই মানে রিদিতার হাজবেন্ড কি করে। রিদিতা লজ্জায় পড়ে যায় পরিচয় দিতে, তবে তার কিছুই করার নেই। শুভ্রর পরিচয় সে তার বান্ধবীদের কাছে বলে। শুভ্রর পরিচয় জানতে পেয়ে তার এক বান্ধবী নিজের হাজব্যান্ডের পরিচয় দিয়ে বলে তার হাজব্যান্ড অনেক বড় বিজনেস করে। তার দেখা দেখি আরেকজন বলে ওঠে তার বয়ফ্রেন্ড অনেক নামি দামি এক কোম্পানিতে জব করে। এভাবে সবাই নিজেদের হাজব্যান্ড আর বয়ফ্রেন্ডদের পরিচয় তাকে কটাক্ষ করে বলে সে একজন মডেল, অথচ সে এমন নিচু মানের একজনকে বিয়ে করলো কি কারণে? সে তো চাইলে আরো অনেক উচ্চ বংশের ছেলেকে বিয়ে করতে পারত। রিদিতার চরম লজ্জায় পড়ে যায়। রিদিতার থেকে বেশি লজ্জায় পড়ে যায় শুভ্র। লজ্জায় কারো দিকে তাকানোর মতন সাহস পাচ্ছে না সে। এমন সময় ভাগ্যক্রমে শুভ্রর ফোনে একটা কল আসে। লজ্জা থেকে বাঁচতে ফোনে কথা বলার বাহানায় শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। অপরদিকে রিদিতা এত সময় কিছু না বললেও শুভ্র রুম থেকে বের হওয়ার পরপরই তার বান্ধবীদের বলে, আরে এই ছেলেকে বিয়ে করেছি মায়ের জোড়াজুড়িতে, কিন্তু এই ছেলেকে আমি স্বামী হিসেবে মানি না, আর না কখনো মানব। তোরা ধরে নিতে পারিস এই ছেলে আমার বডিগার্ড, নামে মাত্র একটা সম্পর্ক আমাদের। তবে প্রয়োজন শেষ হলে দেখবি এই ছেলেকে ছুঁড়ে ফেলে দিব কোনো এক ময়লা স্তূপের মধ্যে। রিদিতা তার বান্ধবীদের সাথে কথাগুলো বলে হাসি ঠাট্টা করতে থাকে। কিন্তু এর মাঝেই রিদিতার মা তাহেরা বেগম কোনো এক কারণে রিদিতার রুমে এসেছিল। কিন্তু রুমে প্রবেশ করার পূর্বেই রিদিতার আলোচনাগুলো কানে আসে তিনার। তাই তিনি দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সবটা শুনে আফসোস নিয়ে রুমে না ঢুকে চলে যায়। তবে যাওয়ার সময় শুভ্রর কণ্ঠস্বরও তিনার কানে ভেসে আসে। তিনি খেয়াল করে শুভ্র কার সাথে যেন ফোনে কথা বলছে। তিনি আর সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের মতন চলে যাওয়ার জন্য অগ্রসর হয়। কিন্তু যেতে যেতে শুভ্রর ফোনে বলা কোনো একটা কথা নিজে অনিচ্ছা সত্ত্বেও তাহেরা বেগমের কানে এসে পৌঁছায়, যেটা শুনে তাহেরা বেগমের পা সেখানেই থেমে যায়। তাহেরা বেগমের মনে হচ্ছিল তিনার পায়ের নিচ থেকে কেউ যেন মাটি খোদাই করে সরিয়ে ফেলছে। তাহেরা বেগম থমকে দাঁড়িয়ে আছে, পা যেন সামনের দিকে এগোচ্ছে না তাহেরা বেগমের। দাঁড়িয়ে থাকার ফলে অনিচ্ছা সত্ত্বেও আরও কিছু কথা তিনি শুনতে পান। ক্রমাগত তিনি আরও চমকে ওঠেন। আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গিয়েছেন তিনি। মিনিট দুয়েক অবাক হয়ে সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। এমন সময় রান্নাঘর থেকে কাজের বুয়ার ডাক শুনতে পান তাহেরা বেগম। হুঁশ ফিরে আসে তাহেরা বেগমের। হুট করেই তিনার মনে পড়ে তিনি এসব কি করছেন।
নিজের অনিচ্ছায় হলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে জামাইয়ের ফোনে কথা তিনি আড়ি পেতে শুনছেন, যেটা একদম লজ্জাজনক। পা সামনের দিকে না এগোলেও জোর খাটিয়ে তিনি রান্নাঘরের দিকে চলে যান। ঘণ্টাখানেক পর রিদিতার বান্ধবীরা আড্ডা শেষ করে চলে যায়। বাড়িতে রিদিতার অনেক আত্মীয় স্বজন আগ থেকে উপস্থিত। রাত বাজে 9টা। শুভ্র রিদিতা দুজনেই আত্মীয় স্বজনের সামনে বসে আছে। রিদিতা সবার সাথেই ফিল্মিকভাবে কথাবার্তা বলছে, কিন্তু শুভ্রর দাদা সেটা হচ্ছে না। প্রয়োজনে শুধু সে কথাবার্তা বলছে সবার সাথে। এমন সময় তাহিরা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে রিদিতাকে ডাক দিয়ে বলে, রিদিতা, একটু আমার রুমে আয় তো, একটু কাজ আছে তোর সাথে আমার। তাহিরা বেগমের ডাকে রিদিতা সবার সামনে থেকে উঠে তার মায়ের রুমে চলে যায় আর তার মাকে বলে, মা, কি জন্য ডেকেছো আমায়? তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, সে কারণেই ডেকেছি তোকে। কি জরুরি কথা মা? রিদিতা, আমি তোর কিছু কথোপকথন শুনেছি। তুই এমন বলছিলি তুই শুভ্রকে বিয়ে করেছিস আমার কারণে, তুই তাকে কখনো জামাই হিসেবে মানিস না আর কখনো মানবিও না। এছাড়া সময় ফুরাবার সাথে সাথে নাকি তুই তাকে ছুঁড়ে ফেলে দিবি ময়লার স্তূপের মধ্যে। কথাগুলো কি সত্যি নাকি? রিদিতা চুপ হয়ে থাকে, কি বলবে বুঝতে পারছে না। রিদিতার নীরবতায় তাহিরা বেগম রিদিতাকে বলে, কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? আমার কথাগুলো কি সত্যি নাকি? হ্যাঁ মা, সত্যি। রিদিতার বিয়ে মানুষের একবার হয়, যেমনই হোক তোর সাথে শুভ্রর বিয়ে হয়েছে। শুভ্রকে তোর এখন জামাই হিসেবে মেনে নেওয়া ছাড়া আর কোনো অবকাশ নেই। সেখানে তুই ওর প্রতি এত ক্রুদ্ধ আর বেখেয়ালি কেন? মা, মেনে না নেওয়ার কোনো অবকাশ না থাকলেও আমি তাকে মানব না, কারণ শুভ্রর সাথে আমার যায় না। আজকেও আমার বান্ধবীদের সামনে লজ্জিত হয়েছি আমি। তাদের জামাই বলো, বয়ফ্রেন্ড বলো, এক একজন কত ভালো ভালো পজিশনে আছে, আর শুভ্র বলতে গেলে কিছুই নেই। জীবনে ভালো কোনো অ্যাচিভমেন্ট সে অর্জন করতে পারেনি। তাহলে আমার মতন একটা মেয়ে তাকে মেনে নেয় কি করে মা? আমার বান্ধবী কেউ আমার সমতুল্য না হওয়া সত্ত্বেও তাদের লাইফ পার্টনার কতটা পারফেক্ট, আর আমার কপালে যে জুটেছে সে তো আমার বান্ধবীদের জীবনসঙ্গী হওয়ারও যোগ্যতা রাখে না। সেখানে এমন একটা ছেলের সাথে আমার যায় কিভাবে মা? রিদিতা, অর্থই সব নয়। তোর বাবাকেও আমি তার খারাপ সময়ে বিয়ে করেছিলাম। এরপর তোর বাবা ধীরে ধীরে অর্থ করি জমিয়ে এই বাড়িটাকে বানিয়েছে। আমি যদি তখন পারফেক্ট আর পজিশন খুঁজতাম, তাহলে তোর বাবার সাথে না আমার সংসার হতো আর না সুখের দিনের সাথী হতাম আমি। মা দেখো, তোমার জামানা ভিন্ন আর আমার জামানা ভিন্ন। তোমার সেই পুরাতন জামানার কীর্তন আমাকে এখন শুনিয়ে লাভ নেই, কারণ আমি বর্তমানে একটা অবস্থানে আছি। 5-10টা মানুষের সাথে আমার ওঠা বসা করতে হয়। তারা যখন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারবে, তখন তারা আমাকে নিয়ে উপহাস শুরু করবে, আর আমি তাদের কাছে হাসির পাত্র হয়ে যাব, যেটা আমি কখনোই চাই না। রিদিতা, যাদের চিন্তা ভাবনায় সমস্যা তারা অবশ্যই আবল তাবল চিন্তা ভাবনাই করবে, আর যাদের চিন্তা ভাবনা সুন্দর তারা কখনো তোকে নিয়ে উপহাস করবে না। উল্টো আরও মনে মনে বলবে তুই টাকা পয়সাকে প্রায়োরিটি না দিয়ে সাধারণ একজন মানুষকে বিয়ে করে সুন্দর মনে পরিচয় দিয়েছিস। সেই সাথে তোকে নিয়ে তাদের একটা ভালো ধারণা হবে। আরেকটা কথা, তুই যাকে ম্যানহোল বা আবর্জনার ভূমি বলে মনে করছিস, মাথা রাখিস সেই আবর্জনার ভূমি খোদাই করলে কিন্তু সেটার নিচ থেকে স্বর্ণের খনিও বেরিয়ে আসতে পারে, অথবা সেই আবর্জনার নিচে কিন্তু স্বর্ণের পাহাড়ও লুকিয়ে থাকতে পারে। অতএব যা করবি ভেবে চিন্তে করিস। আমার উপরে যদি তোর আস্থা থাকে তাহলে মাথায় রাখিস, আমি তোর জন্য রূপা নয় হীরা খুঁজে বের করেছি। তাই আবারও বলছি, ভেবে চিন্তে করিস সব কিছু। মা দেখো, আমার এই ব্যাপার নিয়ে কথা বলতে ভালো লাগছে না, প্লিজ ছাড়ো এই বিষয়টা। ঠিক আছে, সবার সাথে গিয়ে আড্ডা দিই। আমি একটু পরে সবার জন্য খাবার লাগাচ্ছি ডাইনিংয়ে। আচ্ছা। রিদিতা চলে যায়। তাহিরা বেগমও নিজের কাজে চলে যান।
তবে তাহিরা বেগমের মনে যেন মেয়েকে নিয়ে আফসোসের শেষ নেই। হাতে ধরে রিদিতা নিজের সুন্দর জীবনটা কখন যে তছনছ করে দেয় সেই দুশ্চিন্তায় তাহিরা বেগমের মাথায় বিদ্যমান। মেয়ের জন্য সুদর্শন আর ভালো একজন ছেলে নির্বাচন করেছেন তিনি, কিন্তু মেয়েটাতে বিরাট আপত্তি। তিনার মেয়ের কাছে যেন পেশাটাই বিরাট কিছু। তাহিরা বেগম আগ থেকে উপলব্ধি করতে সক্ষম তিনার মেয়ে এসবের কারণে একদিন ভয়ানকভাবে পস্তাবে। তাহিরা বেগম মেয়ের এসব নিয়ে ভাবতে ভাবতে রান্নাঘরের কাজ সম্পন্ন করেন। এরপর রাতে খাবারের সময় হলে তিনি খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে সবাইকে খেতে দেন। সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়। শুভ্র আর রিদিতাও ঘুমানোর জন্য রুমে চলে যায়। শুভ্র রুমে আসার পর রিদিতাকে বলে, আমাকে ঘুমানোর মতন কিছু আসবাবপত্র দিন, আমি নিচে বিছানা করে ঘুমাচ্ছি। দেখো, আমি এত ভারী ঝামেলা করতে পারবো না। আমার খাট যথেষ্ট বড়, চাইলে মাঝে কোলবালিশটা দিয়ে দুইজনে একই খাটে ঘুমোতে পারবো, আর না হয়তো সোফায় গিয়ে ঘুমাতে পারো। তোমার জন্য আলাদা করে ঝামেলা করতে পারবো না আমি। শুভ্র কিছু না বলে দ্বিতীয় নাম্বার অপশনটা বেছে নিয়ে সোফায় গিয়ে পিলো বালিশ মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাত, শীতের মৌসুম শুরু হয়েছে। রিদিতার শরীরের কাঁথামুড়ি দেওয়ার পরেও ঠান্ডা লাগার কারণে রাত 2টার দিকে রিদিতার ঘুম ভেঙে যায়। রিদিতা বিছানা থেকে উঠে পাখার গতিবেগ কিছুটা কমিয়ে দেয়। এরপর বিছানায় পুনরায় ফিরে আসার সময় নজর পড়ে শুভ্রর দিকে। শুভ্র ঠান্ডায় জড়সড় হয়ে সোফায় ঘুমিয়ে আছে। রিদিতার মনে কিছুটা দাগ কেটে বিষয়টা দেখে কেমন যেন মায়া হচ্ছে শুভ্রর উপরে তার। রিদিতা শুভ্রর দিকে তাকিয়ে থেকে ভাবে, এত মায়াবী ছেলেটা, কিন্তু তারপরেও কেন সে এই ছেলেটাকে মন থেকে গ্রহণ করতে পারছে না। দেখতে সুন্দর, মন মানসিকতাও ভালো, তবুও কেন শুভ্রর কমতিগুলোই বারবার রিদিতার চোখে পড়ে। রিদিতা উত্তর খুঁজে পায় না। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে শুভ্রকে নিয়ে ভেবে সেখান থেকে চলে যায়। একটু পর আলমারি থেকে একটা কম্বল নিয়ে এসে শুভ্র শরীর ডেকে দিয়ে আবারও শুভ্রর সামনে দাঁড়িয়ে থেকে তার দিকে তাকিয়ে থাকে। রিদিতার মনে একটা অদ্ভুত চিন্তা চেতনা চলছে। নিজের অজান্তেই কেমন যেন শুভ্রর ঘুমন্ত চেহারার উপরে মায়া আটকে পড়েছে রিদিতা। হুট করে কোনো কিছু না ভেবে শুভ্রর কপালে নিজের ঠোঁট জোড়া ছোঁয়ায়। এরপর এগিয়ে যায় শুভ্রর ঠোঁটের দিকে। শুভ্রর ঠোঁট যেন রিদিতার দিকে উন্মুক্তভাবে তাকিয়ে আছে। রিদিতা কিছু না ভেবে শুভ্র টের না পায় মতন করে শুভ্রর ঠোঁট জোড়াতে নিজের ঠোঁট আলতো করে স্পর্শ করায়। রিদিতা যেন আসক্তিতে পড়ে যাচ্ছে। আসলে কথাটা সত্য, নারী পুরুষ কাছে থাকলে নিজের ব্যালেন্স ধরে রাখাটা খুবই মুশকিল। তাও আবার স্বামী স্ত্রী হলে তো কথাই নেই। অন্য সময় হলে হয়তো রিদিতার মনে দোটানা কাজ করত, কিন্তু এখন কেমন যেন রিদিতার মনে কোনো দোটানা নেই। বিয়ের কারণে সবকিছুই কেমন যেন বৈধ লাগছে তার কাছে। রিদিতার মনে তীব্র আক্ষেপ জেগে বসেছে শুভ্রর ঠোঁট জোড়া নিজের ইচ্ছে মতন দখল করে স্পর্শ করতে। কিন্তু রিদিতা নিজের আক্ষেপকে নিজের মধ্যেই জেলের কয়েদির মতন আটকে ফেলে। বিছানায় চলে যায়, কারণ এতে করে নিশ্চিত শুভ্রর ঘুম ভেঙে যাবে আর রিদিতা ভালো রকমের একটা লজ্জায় পড়ে যাবে। তাই সে নিজেকে সংযত করে ফেলেছে। পরদিন সকালবেলা শুভ্র ঘুম থেকে উঠে দেখে তার শরীরে কম্বলে ঢাকা। শুভ্র বুঝতে পারে রাতে হয়তো রিদিতাই তাকে কম্বল দিয়ে গেছে, কারণ সে ছাড়া রুমে আর কেউই নেই। শুভ্র মুস্কি একটা হাসি দেয়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। শুভ্র রিদিতাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। শুভ্রর বাড়িতেও আরও একটা রাত কেটে যায়। পরদিন রিদিতা আর শুভ্র রেডি হয়ে একই সাথে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। আজ প্রথম তারা দুজন একই সাথে অফিসে যাচ্ছে। অবশ্য রিদিতার শুভ্রর সাথে একসঙ্গে অফিসে যাওয়ার মন থেকে কোনো ইচ্ছেই নেই, তবে তার কাছে এমনটা করা ছাড়া আর কোনো অপশন নেই, কারণ শাশুড়ির চোখে সে না হয় খারাপ হয়ে যাবে। তাই বাধ্য হয়ে শুভ্রর সাথে একই সঙ্গে অফিসে এসেছে। তবে অফিসে ঢোকার আগেই গেটের সামনে শুভ্রকে নেমে যেতে বলে রিদিতা। শুভ্র বুঝতে পারে কাহিনী কি, তাই সেও আর কথা না বাড়িয়ে নেমে যায়। আর রিদিতা গাড়ি নিয়ে অফিসের ভিতরে প্রবেশ করে। কিন্তু অফিসে পৌঁছানোর পরপরই অদ্ভুত এক দৃশ্য রিদিতার চোখে পড়ে, যেটা দেখে রিদিতা মাত্রাধিক আশ্চর্য হয়ে যায়। অফিসের লোকজন ফুল হাতে দাঁড়িয়ে আছে। রিদিতার ব্যাপারটা বুঝতে বাকি নেই কেন সবার হাতে ফুল। তার উপরে সবার দৃষ্টিভঙ্গি রিদিতাকে আরো পরিষ্কার করে দিচ্ছে ফুল হাতে সবাই তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে অফিসের ভিতরে শুভ্র এসে হাজির। একে একে অফিসের লোকজন এগিয়ে এসে রিদিতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে শুরু করে।
হৃদিতার পায়ের রক্ত যেন মাথায় উঠে যায়। মেজাজ একদম চূড়ায় পৌঁছে গিয়েছে হৃদিতার। তবু সে কাউকে অসম্মান না করে ফুলগুলো গ্রহণ করে। সবার ফুল দেওয়া শেষ হলে হৃদিতা সমস্ত ফুল একটা জায়গায় রেখে অফিসের ম্যানেজারের কাছে জিজ্ঞেস করে, আমার বিয়ের খবর আপনারা জানলেন কি করে? ম্যাডাম, এমডি স্যার বলেছে আপনি নাকি নতুন জীবনে পা দিয়েন। আপনাকে যেন অফিসে আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হৃদিতা কিছু বলতে পারছে না এমডি স্যারের কথা শুনে, কিন্তু তার ভিতরটা রাগে ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ম্যানেজারের গর্দান বরাবর কষে এক বসিয়ে দিয়ে ম্যানেজারকে 3 মাসের জন্য বিছানায় ফেলে রাখতে। তবে সেটা সম্ভব নয়, আর সে কোনো প্রতিক্রিয়াও করতে পারছে না, কারণ এমনটা করলে এমডি স্যারের কাছে তার কঠিন জবাব দিতে হবে। তাই সে এভাবে রাগ মেটাতে না পেরে ম্যানেজারকে বলে, আপনারা এমডি স্যারের কথা মেনে শুভেচ্ছা জানিয়েছেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমি নতুন জীবনে পা দিয়েছি সেটা শুধুমাত্র নামেই। বিয়ে নিয়ে আমার কখনো কোনো রকম মাথা ব্যথা ছিল না, আর না কখনো থাকবে। আমি বিয়ে করেছি পরিস্থিতির চাপে পড়ে। সুতরাং যেই মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে সে নামে মাত্রই আমার হাজবেন্ড। এছাড়া তার আর কোনো কাজ নেই, আর না তাকে আমি স্বামী হিসেবে মানি। ঠেকায় পড়ে আমি নিজের অযোগ্য কাউকে বিয়ে করেছি। আশা করব আপনারা কখনো আর এই বিষয়টাকে নিয়ে মাতামাতি বা কোনো প্রকার মাখামাখি করবেন না। হৃদিতার কথাগুলো শুনে শুভ্রর লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ব্যক্তিগতভাবে এটা সেটা বলে হৃদিতা সেটা না হয় মানা যায়, কিন্তু অফিসের এত মানুষজনের সামনে এভাবে তার সম্মানকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দিয়েছে হৃদিতা, সেটা শুভ্রর জন্য বেশ লজ্জাজনক। লজ্জায় নজর উঠাতে পারছে না সে নিজ থেকে, চুপচাপ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে হৃদিতা কথাগুলো বলেই নিজের কেবিনে চলে যায়। হৃদিতা চলে যাওয়ার পর অফিসের কর্মচারীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। কম বেশি সবাই এমনটাই বলা বলি করছে, এ কেমন স্ত্রী যে নিজের স্বামীকেই মানতে চায় না, উল্টো তাকে সকলের সম্মুখে জলিল বা অপমান অপদস্থ করে বেড়াচ্ছে। এত সুন্দর একটা ছেলে, হয়তো হৃদিতার সাথে অর্থের পাল্লায় সে পিছিয়ে থাকবে, কিন্তু তাই বলে এভাবে অপমান করাটা তো মানায় না। বডির স্ট্রাকচার ও ফিটনেসের অথবা সৌন্দর্যের দিক তো একেবারেই মানানসই দেখতে শুভ্র। তারপরেও শুধু অর্থের কারণে শুভ্রকে এভাবে অপমান করাটা অফিসের কর্মচারীদের কারোরই ভালো লাগছে না। সবাই নানান রকমের সমালোচনা করছে। এরই মধ্যে ম্যানেজার শুভ্রর কাছে এগিয়ে এসে বলে, শুভ্র, মনে কষ্ট নিও না। হয়তো কাজের দিক থেকে আমার পজিশন তোমার ঊর্ধ্বে, এছাড়া বয়সের দিক থেকেও তুমি আমার ছোট হবে। না হয়তো তোমাকে আমি স্যার বলেই সম্বোধন করতাম। আচ্ছা যাই হোক, শোনো, তুমি মনে কষ্ট নিও না। জানি না ম্যাডাম কেন তোমার সম্মান সবার সামনে এমন নিচে নামালো, তবে আমার জানা মতে উনি এমন না। ওনাকে কখনো আমি এমন বাজে আচরণ করতে দেখিনি, কিন্তু তিনি যে কোনো কারণেই এমনটা করুক না কেন, সেটার প্রশ্চিত তো উনি ঠিকই একদিন ভোগ করবে। কারণ একজন স্বামী যেমন কর্মী হোক না কেন, স্ত্রী কখনো তার ঊর্ধ্বে নয়। স্বামীর পজিশনটাই সবসময় ঊর্ধ্বে থাকে। হৃদিতা ম্যাডাম কাজটা ঠিক করেননি। তুমি একদম মনে কষ্ট রেখো না, নিজের মতন কাজে গিয়ে মন দাও। শুভ্র ম্যানেজারের কথা মতন চুপচাপ নিজের কাজে চলে যায়। বসে বসে কাজ করছে শুভ্র, কিন্তু কাজের মধ্যে পুরোপুরি ফোকাস করতে পারছে না। বারবার খালি একটু আগে হৃদিতার বলা অপমানজনক কথাগুলি মনে পড়ছে তার। নিজেকে এখনো এলিয়েন মনে হচ্ছে শুভ্রর। হৃদিতার কথা শুনে সবাই কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল তার দিকে। আহনাফের কোম্পানিতে এতদিন কাজ করেও তার এমন বিদঘুটে পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি কোনোদিন, কিন্তু নতুন অফিসে আসতে না আসতেই বিশাল এক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে হৃদিতা তাকে, যেটা তার জন্য সবসময় গলার কাটার মতন হয়ে আটকে থাকবে। শুভ্র এখনো ভেবে পাচ্ছে না হৃদিতা হুট করেই অতিমাত্রায় ভালো হয়ে যায়, আবার হুট করেই এমন জঘন্য আচরণ কিভাবে করে তার সাথে। এই তো 2-3 দিন আগেও মেলার মধ্যে কত সুন্দরভাবে মিশেছে সে, অথচ সেই হৃদিতাই আজকে তার ইজ্জত সকলের সামনে নিলামে উঠিয়েছে। শুভ্র মাথার মধ্যে এসব চিন্তাধারা নিয়ে কাজ করতে থাকে। বিকেলে অফিস ছুটি হলে শুভ্র নিজের মতন অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু অফিস থেকে বের হওয়ার পরপরই দেখে হৃদিতা গাড়ি নিয়ে অফিসের গেটে তার জন্য অপেক্ষা করছে। শুভ্র পাশ কাটিয়ে ব্যাপারটা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে নিলে হৃদিতার ডাক পড়ে, এই শুভ, কোথায় যাচ্ছ তুমি? গাড়িতে এসে বসো।
ধন্যবাদ, আমি চলে যেতে পারবো। চলে যেতে পারবে মানে? গাড়ি থাকতে তুমি অন্য কিছুতে করে কেন যাবে? সেটা আপনার না জানলেও চলবে, আপনি আপনার মতন চলে যান। দেখো শুভ, অযথা প্যাচাল করতে ভালো লাগছে না। গাড়িতে এসে বসো। ক্ষমা করবেন, আপনার গাড়িতে করে বাড়ি যাওয়ার মতন যোগ্যতা আমার নেই, সুতরাং আমার চিন্তা না করে আপনি আপনার মতন চলে যান। শুভ, এবার কিন্তু বেশি হচ্ছে। তোমার কারণে আমি তোমার মায়ের কাছে জবাবদিহি করতে পারবো না। আমি এভাবে বাড়ি চলে গেলে নিশ্চয়ই তিনি আমার কাছে তোমার কথা জানতে চাইবেন। তখন আমি কি জবাব দেবো ওনাকে? দেখো, বাড়াবাড়ি না করে গাড়িতে ওঠো। কি জবাব দেবেন সেটা আপনি ভেবে রাখেন। আপনার সাথে আমি গাড়িতে করে বাড়ি যাব না, এটাই ফাইনাল। আমার ইজ্জত নিলামে তুলবার আগে ভাবার প্রয়োজন মনে হয়নি আপনার? এখন আসছেন কি কৈফিয়ত দেবেন সেটা জানতে। সম্মান নিচে নামাতে বিবেক বাঁধলো না, অথচ কৈফিয়তের হাত থেকে বাঁচতে প্রতিক্রিয়া করে চলেছেন। শোনেন, আপনার আর আমার রাস্তা সোজা আলাদা। এখন থেকে আমি কি করব সেসব নিয়ে আপনার কোনো প্রকার ভাবতে হবে না। আর আরেকটা কথা, আমাকে তুমি বলে সম্মান করার আর কোনো প্রয়োজন নেই। তুই তো এটাই ঠিক আছে, সেটাই মানে আপনার মুখে। এত সম্মান আপনার থেকে ডিজার্ভ করি না আমি। কথাগুলো আমলে রাখবেন। এখন চললাম আমি। শুভ্র রিদিতাকে কথাগুলো বলে চলে যায়। রিদিতার সাথে সাথে গাড়ি থেকে নেমে পেছন থেকে শুভ্রর সামনে গিয়ে শুভ্রর পথ আটকে বলে, শুভ, কাজটা কিন্তু ঠিক করছো না তুমি। গাড়িতে চলো আমার সাথে। ঠিক বেঠিক আমার আগে আপনার জানা উচিত। রাস্তা ছাড়ুন আপনি। আমি আগেই আপনার সাথে বলেছি যাব না সোজা বাংলায়। অযথা আমায় জোর করে কোনো ফয়দা নেই আপনার। তাহলে আমিও রাস্তা ছাড়বো না, তোমাকে আমার সাথেই যেতে হবে। আমি কোনোভাবেই চাচ্ছি না তোমার মায়ের কাছে ছোট হতে। দেখুন, বাড়াবাড়ি কিন্তু মানুষের মঙ্গল বয়ে আনে না। যে রাস্তা ছেড়ে দিয়ে নিজের কাজে যান। শুভ, আমার মেজাজ সম্পর্কে কিন্তু তুমি ভালো করেই অবগত। আমি তোমাকে নিয়ে যাব বলেই তোমার সামনে এসে দাঁড়িয়েছি। অতএব তোমায় না নিয়ে আমি যাচ্ছি না। রাস্তা ছাড়বেন না তাহলে? না, ছাড়বো না। শুভ্রর নিজেকে দমিয়ে রাখা এবার অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। শুভ্র কোনো দিকে না তাকিয়ে প্রচন্ড জোরে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় রিদিতার গালে। রিদিতা মোটেও প্রস্তুত ছিল না শুভ্রর এমন আচরণের জন্য। রিদিতার মনে হচ্ছে শুভ্র নয়, তার গালে যেন কোনো দানব থাপ্পড় দিয়েছে। থাপ্পড়ের টাল সামলাতে না পেরে রিদিতা মাটিতে বসে পড়ে। জেদ দেখানোর কঠিন পরিণতি রিদিতার হাড়ে হাড়ে টের পেয়ে গেছে। শুভ্র রিদিতার দিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে রিদিতাকে এড়িয়ে চলে যায়। শুভ্র বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু রিদিতা এখনো পৌঁছায়নি। রাবেয়া খাতুন শুভ্রকে বাসায় দেখে জিজ্ঞেস করে, কিরে, তুই একা কেন? বৌমা কোথায়? শুভ্রর কাছে একটা সুযোগ এসেছে কাজের বাহানা বানিয়ে দেওয়ার। যদি রিদিতা আগে চলে আসতো তাহলে হয়তো সে এমন বাহানা দিতে পারতো না। শুভ্র তার মায়ের কথার উত্তরে বলে, মা, রিদিতার প্রয়োজনীয় একটা কাজ আছে অফিসে, তাই তার আসতে একটু দেরি হবে। রাবেয়া খাতুন আর কিছু বলে না। শুভ্র রুমে চলে যায়। 1 ঘন্টা হয়ে গিয়েছে শুভ্র বাসায় এসে পৌঁছেছে, কিন্তু রিদিতা এখনো বাড়িতে আসেনি। শুভ্রর মাথায় ব্যাপারটা ঘুরপাক খেতে শুরু করে। রিদিতা কেন এখনো আসলো না? যেখানে সে লোকাল গাড়িতে করে আসার পরেও রিদিতার আগে চলে এসেছে, সেখানে রিদিতা নিজের গাড়ি থাকা সত্ত্বেও এত সময় ধরে কেন আসে না? এত সময় তো রিদিতার লাগার কথা না। শুভ্র এসব কথা ভাবতে ভাবতেই রিদিতা বাড়িতে এসে পৌঁছায়। রিদিতার মাথায় একটাই প্রশ্ন, সে শুভ্রর মাকে কি বলবে? অস্থিরতা নিয়ে বাড়িতে প্রবেশ করে রিদিতা, কিন্তু রাবেয়া খাতুন তাকে কিছুই জিজ্ঞেস করে না। উল্টো আরো বলে, ফ্রেশ হয়ে নিতে জলদি আসো। রিদিতা যেন এবারেও ওর মতন বেঁচে যায়। অবশ্য সে বাঁচেনি। শুভ্র তার মাকে আগ থেকে মিথ্যে বাহানা শুনিয়ে রাখার কারণে রিদিতা বেঁচে গিয়েছে। রিদিতা যদি শুভ্রর আগে পৌঁছাতো তাহলে হয়তো কৈফিয়তটা তাকেই দিতে হতো। রিদিতার রুমে চলে আসে। শুভ্র ফ্রেশ হয়ে খাটে বসে আছে। রিদিতার রুমে এসে শুভ্রর সাথে কোনো প্রকার কথাবার্তা না বলে ফ্রেশ হয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলে শুভ্রর নজর পড়ে রিদিতার গালের দিকে। শুভ্র দেখে রিদিতার গালে ধবধবে সাদা চামড়ায় আঙুলের দাগ বসে আছে। শুভ্র রিদিতাকে ডাক দিয়ে বলে, এই যে একটু এদিকে আসেন। রিদিতা চুপচাপ শুভ্রর ডাকে সাড়া দিয়ে এগিয়ে যায়। থাপ্পড়ের প্রভাবটা যেন এখনো রিদিতার মধ্যে রয়ে গেছে। না হয়তো এত ভদ্র স্বভাবের মানুষ রিদিতা নয়।
রিদিতার কাছে যাওয়ার পর শুভ্র গালের মধ্যে থাকা আঙ্গুলের ছাপ আরো স্পষ্টভাবে দেখতে পায়। শুভ্রর খারাপ লাগে ব্যাপারটা, হয়তো তখন সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি, কিন্তু একটা নারীকে, তাও আবার যে কিনা তার স্ত্রী, তাকে সে রাস্তার মধ্যে খোলামেলাভাবে থাপ্পড় মেরে কাজটা হয়তো ঠিক করেনি। হ্যাঁ, রিদিতার মতন মানুষের জন্য সহানুভূতি দেখানো উচিত নয়, তারপরেও রিদিতার মতন মেন্টালির শুভ্র নয়। কখনো কিছু করার আগে সে ভেবেচিন্তেই সবটা করে। শুভ্রর মধ্যে অন্যরকম একটা খারাপ লাগা কাজ করছে, যে কারণে সে কোনো কিছু না ভেবেই রিদিতার গালে অজানা এক ভালোবাসা থেকে হাত ছুঁইয়ে দেয়। রিদিতা চুপ করে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত দিয়ে কিছুটা সময় রিদিতার গালে ছুঁয়ে দিয়ে পরবর্তীতে ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে রিদিতার গালে বসে থাকা হাতের ছাপগুলোতে চুমু এঁকে দেয়। শুভ্র বর্তমান ভিতরগত অনুভূতি সে যেন কাউকে বলে বোঝানোর ভাষা রাখে না। শুভ্র আফসোস নিয়ে ভাবে, এই যে এত সুন্দর অনুভূতিগুলোর কদর যদি রিদিতা করত, অথবা সে যদি অনুভূতিগুলো বুঝে মিলে থাকার চেষ্টা করত, তাহলে কতই না সুন্দর হতো। অপরদিকে শুভ্রর আচরণে রিদিতা মনে মনে ভাবে, আমাকে মেরে গাল লাল করে দিয়ে এখন আদর করা হচ্ছে তোর। যতই আদর করিস বা কাছে টেনে নিয়ে সবটা ভোলানোর চেষ্টা করিস, আমি আজকের আচরণের কথা কখনোই ভুলবো না। আজকের এই আচরণের জন্য তোকে অনেক বড় মাসুল দিতে হবে। এমন ঘূর্ণিঝড় আমি তুলবো আজকের আচরণের জন্য, যেটা কবলে পড়া মাত্রই তোর জীবন একদম মার্ডার হয়ে যাবে। সেই দিন বুঝবি আমাকে খ্যাপানোর ফলটা কতটা ভয়ানক হয়েছে তোর জন্য।